কিছুদিন আগে তোমার কাছে একটি কেস এসেছিল, যেই কেসটা তুমি নিজের হাতেই সলভ করেছো। কি ঘটেছিল একদম শুরু থেকে বলো। আমার কাছে ঘটনাটা এইভাবে আসে যে আমার মেয়ের এক বন্ধু, সে আমার মেয়েকে কিছু ছবি পাঠায়। ও শুয়ে আছে, ওর খাটটা পুরোটা, আমরা যেমন সিনেমায় দেখি হরর ফিল্মে, খাটটা পুরোটা উপরে উঠে গেছে এবং ও সেইভাবে লেভিটেট করছে খাটের মধ্যে। ওর মা ঘুমের মধ্যে ওর মাকে কেউ গলায় চেপেছে এবং গলার মধ্যে দাবিয়েছে, আর ওর মার মুখ দিয়ে অদ্ভুত আওয়াজ বেরোচ্ছে। এটা কিছু একটা আনন্যাচারাল হচ্ছে এবং মাকে সবচেয়ে বেশি টার্গেট করা হয়েছিল। এবং আমি ভেতরে ঢোকার পর আমি স্পষ্টত অনুভব করি ঘরে একটি এন্টিটি না, ঘরে অন্তত 3টি এন্টিটি রয়েছে। আমার যেটা ফার্স্ট স্ট্রাইক করে যে বাড়িটা 2 বছর প্লাস ইয়ার্সে হচ্ছে, বাড়ি ভিজিট করবার দিনই আমার প্রথম এক্সপিরিয়েন্স হয় যে সামওয়্যার সামবডি ইজ দেয়ার, যে চাইছে না যে আমি বাড়িটা ভিজিট করি। গল্পওয়ালা, দ্য রিয়েল প্যারানর্মাল এক্সপিরিয়েন্স। হ্যালো এভরিওয়ান, গল্পওয়ালার আরও একটা মারাত্মক ডার্ক অকাল্ট পডকাস্টে আপনাদের সকলকে ওয়েলকাম। টোটালি ডিফারেন্ট একটা পডকাস্ট আজকের এপিসোডে কিন্তু আপনারা দেখতে চলেছেন। আজকের এপিসোডে আমাদের সাথে রয়েছেন উইচ ঈশা চ্যাটার্জি। মারাত্মক একটা কেস স্টাডি ঈশাদি আজকের পডকাস্টে আমাদের সাথে শেয়ার করেছেন। এছাড়াও আজকের কনভারসেশনে ডার্ক ওয়ার্ল্ড রিলেটেড এমন কিছু ডিটেল ডিসকাশন উঠে এসেছে যা অকাল্ট ওয়ার্ল্ড রিলেটেড অনেক আননোন ফ্যাক্টস আজ আপনাদের কাছে ক্লিয়ার করে দেবে। তাই আজকের পডকাস্ট আপনারা এই মুহূর্তে কোথা থেকে লাইভ দেখছেন কমেন্ট করে জানান, তার সাথে লাইক বাটনটাও প্রেস করুন। আর আপনারাও যদি চান আপনাদের লাইফে ঘটে যাওয়া কোনো রিয়েল লাইফ প্যারানর্মাল ইনসিডেন্ট আপনারা আমার সাথে এবং গল্পওয়ালা পরিবারের সাথে শেয়ার করবেন, তাহলে অবশ্যই গল্পওয়ালার অফিসিয়াল ইমেল আইডি storyteller@gmail.com অথবা আমার ইনস্টাগ্রাম আইডি storyteller_অরিত্রকে ফলো করে ইনবক্সে ঘটনা লিখে পাঠাতে পারেন। এখন ঘড়িতে রাত্রি 9টা আর আমি অরিত্র থাকছি আপনাদের সাথে আরও একটা মারাত্মক হরর পডকাস্ট নিয়ে। হ্যালো ঈশাদি, হ্যালো, ওয়েলকাম টু গল্পওয়ালা। থ্যাংক ইউ। কেমন আছো বলো? ভালো আছি, সুস্থ আছি। তোমায় অনেক ধন্যবাদ যে তুমি আমাকে এই প্ল্যাটফর্মটায় নিয়ে এসেছো এবং মানুষের কাছে পৌঁছে দিয়েছো। আজকে প্রথমবার বোধহয় তুমি বাংলার কোনো পডকাস্টে এসেছো। একদম। তাই আমি চাই তুমি নিজের মুখে তোমার পরিচয় দাও। তুমি কি করো, তোমার কি পেশা, তোমার প্রফেশন, এবং তুমি মানুষের লাইফের বেটারমেন্ট কি করে নিয়ে আসছো। আচ্ছা, প্রথমেই বলি আমি একজন পেশায় শিক্ষিকা। এমনি আমার পেশার শিক্ষকতা করা, আর আমার প্যাশন হচ্ছে এই প্যারানর্মাল ওয়ার্ল্ড বা অকাল্টিজমটা আমার প্যাশন, এবং অকাল্টিজমের প্রতি আমি অ্যাট্রাক্টেড হই খুব অল্প বয়সে। অকাল্টিজম আমাকে টেনে নিয়ে আসে বলা যেতে পারে এক প্রকার, কারণ যেহেতু আমার নিয়ার ডেথ এক্সপিরিয়েন্স হয়। ওকে, আমি সেই ফিউ পিপলসদের মধ্যে, যদি আমি বলবো না ফিউ পিপলস, পৃথিবীতে কয়েক মিলিয়ন লোক আছে যাদের নিয়ার ডেথ এক্সপিরিয়েন্স হয়েছে। আমি তাদের মধ্যে একজন যার নিয়ার ডেথ এক্সপিরিয়েন্স হয়েছে, এবং আমি জানি মৃত্যু কী, মৃত্যুর পরে মানুষের কি হয়, এবং মৃত্যুর ওপার থেকে ফিরে আসতে কীরকম লাগে সেটা আমি জানি। আমি এই বিষয়টা পুরোটা শুনবো, কারণ আমি জানতাম না যে তোমার এই জার্নিটা সম্পর্কে আমার কোনো আইডিয়া ছিল না। তোমার সাথে আমার কথা হচ্ছে বেশ কিছুদিন ধরে, প্রায় মাস 2-এর ওপর কথা হচ্ছে। তোমার একবার শরীরও খারাপ হয়েছিল, যেই কারণে আমাদের শ্যুটটাও ডিলে হয়েছে। বাট এটা তুমি কখনো আমাকে বলোনি যে এরকম এক্সপিরিয়েন্স তোমার রয়েছে। এটা নিয়ে অবশ্যই আমরা কথা বলবো, এবং আমি খুব ভালো করে বুঝতে পারছি যে তুমি কেন এই পাথটা চুজ করেছো। একদম। তো যারা এই পাথ চুজ করে বা যারা এই ধরনের কাজকর্ম করে, আমরা এই প্রফেশনে থেকে দেখেছি তাদের লাইফে বেশিরভাগ ক্ষেত্রে এমন কিছু কেস তারা হ্যান্ডেল করে, এমন কিছু কাজের মধ্যে তারা জড়িয়ে পড়ে যেগুলোর অনেকাংশেই এক্সপ্ল্যানেশন থাকে না।
তুমিও এরকম একটা ঘটনার কথা আমাকে বলেছিলে। হুম। আমি বুঝতে পারছি আজকের এপিসোডটা ভীষণভাবেই একটা পাওয়ার প্যাকড এপিসোড হতে চলেছে, কারণ যেই টপিকটা তুমি তুলেছো এটা আমি তো শেষে অবশ্যই এটা নিয়ে আলোচনা করব, যে একটা মানুষের মৃত্যুর আগের মুহূর্ত এবং পরের মুহূর্তে তার অনুভূতি কেমন হয়। বাট তার আগে যেই ঘটনাটা নিয়ে আমরা কথা বলছিলাম, কিছুদিন আগে তোমার কাছে একটি কেস এসেছিল, বছরখানেক আগে, যেই কেসটা তুমি নিজের হাতেই সলভ করেছো, নিজে হ্যান্ডেল করেছিলে এবং পুরোপুরি নিজে ইনভলভ ছিলে। হুম। কি ঘটেছিল একদম শুরু থেকে বলো। আমার কাছে ঘটনাটা এভাবে আসে যে আমার মেয়ের এক বন্ধু, সে আমার মেয়েকে কিছু ছবি পাঠায়। আচ্ছা। ছবিগুলো হচ্ছে তার মায়ের আর তার। বেসিক্যালি ছবিগুলোর মধ্যে যেটা দেখার লক্ষণীয় বিষয় সেটা হচ্ছে গলার মধ্যে ফিঙ্গারপ্রিন্টস, মানে গলা কেউ চেপে ধরলে যেরকম আঙুলের দাগ বসে যায় কালশিটে, সেরকম দাগ বসা, হাতে আঁচড়ের মার্কস এবং আনএক্সপ্লেইনড হাতে এরকম কালশিটে, গায়ে পিঠে এরকম কিছু মার্কস। এই ছবিগুলো তোমার মেয়ের কাছে আমার এসেছিল? মেয়ের কাছে Okay. আসে। আমার মেয়ে সেটা আমাকে দেখায় এবং আমাকে বলে যে তুমি কি এদের হেল্প করতে পারবে। ছেলেটি আমার মেয়ের বন্ধু, তো আমি বলি যে আগে তো আমাকে কেসটার মধ্যে দিয়ে যেতে হবে, আমি দেখতে হবে কেসটার মধ্যে কি আছে। বলছে ওরা বাড়ি বিক্রি করে দেবে ঠিক করেছে, কল্যাণী এক্সপ্রেস ওয়ের ওপর ওদের বাড়ি, এবং বাড়িটা বেশ ভালো, বেশ বড় বাড়ি, 3 তলা বাড়ি। বাড়িটার ফিউ ক্রোর্স দাম হবে। তো ওরা বাড়িটা বিক্রি করে দেবে, ওরা ঠিক করেছে, কারণ বাড়িতে ওরা থাকতে পারছে না। ওকে। দিনের পর দিন নানান রকম উপদ্রব হচ্ছে। তা আমি বললাম কী ধরনের উপদ্রব হচ্ছে, তুই ওকে বল যে আমাকে ফোন করতে। আমাকে যখন ছেলেটি ফোন করলো তখন সে আমাকে যে ন্যারেটিভসগুলো দিল, সেই ন্যারেটিভসগুলো শুনে যথেষ্ট, মানে আমি যেহেতু এই পাথে আছি হয়তো আমার ভয় লাগেনি, কিন্তু অন্য কেউ শুনলে তার গায়ে শিহরণ দেবে। যেমন ও শুয়ে আছে, ওর খাটটা পুরোটা, আমরা যেমন সিনেমায় দেখি হরর ফিল্মে, খাটটা পুরোটা ওপরে উঠে গেছে এবং ও সেইভাবে লেভিটেট করছে খাটের মধ্যে। আচ্ছা, ওর মা ঘুমের মধ্যে ওর মাকে কেউ গলায় চেপেছে এবং গলার মধ্যে দাবিয়েছে, আর ওর মার মুখ দিয়ে অদ্ভুত আওয়াজ বেরোচ্ছে আনএক্সপ্লেনড। এবং যখন একটা ঘরে এরকম ঘটনা ঘটছে, প্যারালালি ছেলেটির ঘরেও এরকম ঘটনা ঘটছে এবং দুজনেই চাইছে দুজনকে ডাকতে। কোইন্সিডেন্টালি বাবার নাইট ডিউটি, বাবা বাড়িতে নেই, সেরকম অবস্থাতে দুজনেই দুজনকে ডাকবার জন্য খুব চেষ্টা করছে, কিন্তু কারোর মুখ দিয়েই কোনো শব্দ বেরোচ্ছে না। ওকে। এবং ওরা এতটাই হরিফাইড হয়ে গেছে যে কি করবে ওরা নিজেরা ভেবে পাচ্ছে না। পরের দিন সকালবেলায় ওরা যখন নিজেদের মধ্যে ডিসকাস করছে এবং দেখাচ্ছে নিজেদের গায়ের ওই কন্ডিশন, বিভিন্ন ব্রুইশেস, তারপরে কালশিটে, এগুলো যখন দেখাচ্ছে, তখন মানে একজন আরেকজনেরটা দেখে বলছে আমারও তো এই দশাই হয়েছে। মানে ছেলেরটা দেখে মা বলছে, মায়েরটা দেখে ছেলে বলছে। মানে এবং পরের দিন বাবা যখন ফিরছেন, বাবা দেখছেন যে এরকম ঘটনা, অথচ এরা কেউ মারপিট করতে যাওয়ার বা এরকম কোনো অ্যাক্সিডেন্টস হওয়ার এরকম কোনো স্কোপই নেই, বাড়ি থেকে বেরোচ্ছে না। তারপরেও, এবং তাই না, বাড়ির মধ্যে যে নেগেটিভিটিটা ছিল সেটা আরও প্রমিনেন্ট, যে ওদের ছোট ছোট কথাতে, ছোট ছোট ইস্যুতে বাড়িতে তিনটে প্রাণী সবাই ভালো চাইছে, সবাই হয়তো বক্তব্যটা ভালো রাখার কথাই বলতে চাইছে, কিন্তু কেউ কাউকে কমিউনিকেট করতে পারছে না। মানে আমার বক্তব্য আরেকজন মিসআন্ডারস্টুড করছে এবং আরেকজনের বক্তব্য আরেকজন মিসআন্ডারস্টুড করছে, এবং সেই বক্তব্যগুলো মিসআন্ডারস্টুড করার ফলে তাদের নিজেদের মধ্যে বনিবনা হচ্ছে না, নিজেদের মধ্যে একটা ঝগড়া ঝামেলা অশান্তি লেগেই থাকছে, এবং কেউ না কেউ সবসময় অসুস্থ থাকছে, ডাক্তারের পেছনে প্রচুর পয়সা ব্যয় হয়ে যাচ্ছে, এবং তার ওপরে ঘরে পয়সা যেটা, মানে আর্নিংস কিন্তু খুব ভালো, মানে অত ভালো একটা বাড়ি, তার মানে আর্নিংস কোয়াইট গুড, অ্যাফ্লুয়েন্ট ফ্যামিলি, আর্নিংসের কিছুমাত্র তিলমাত্র সেভিংস হচ্ছে না। মানে আমরা যেটাকে বলি যত্র আয় তত্র ব্যয়, ঠিক সেরকম, মানে আর্নিংস হচ্ছে, ব্যয়ও হয়ে যাচ্ছে ইকুয়ালি। তো এগুলো ওদের প্রথমে নক করেনি। যখন ওদের ফিজিক্যাল আক্রমণ হতে শুরু করলো তখন ওরা নক করলো যে
এটা কিছু একটা আনন্যাচারাল হচ্ছে। এবং মাকে সবচেয়ে বেশি টার্গেট করা হয়েছিল, মা ভদ্রমহিলাকে, মানে তোমার মেয়ের বন্ধুর মাকে ওকে, মাকে খুব টার্গেট করা হয়েছিল। তাকে নানাভাবে ফিজিক্যালি, মানে গলা টেপা, পিঠে খামচে দিলে যেরকম হয় সেরকম দাগ, এরকমভাবে মা তটস্থ হয়ে থাকতো। এবং কাজের লোকেরা বাড়িতে কাজ করতে চাইতো না। কাজের লোকেরা ওপর তলাতে তো উঠতেই চাইতো না, নিচতলাতে যদিও বা ওদের প্রেজেন্সে টুকটাক কাজগুলো করে দিত, কিন্তু একেবারেই তারা রিলাক্টেন্ট ছিল যে কখন কাজ ছেড়ে দেবো। মানে ওদের বাড়িতে কাজের লোক টেকাটা একটা বিরাট ফ্যাক্টর হয়ে দাঁড়িয়েছিল, কারণ কোনো মেয়েরই ওদের বাড়িতে কমফোর্টেবল ফিল করতো না। তারা বহু কিছু দেখেছে বা বহু কিছু এক্সপিরিয়েন্স করেছে, সেটা হয়তো তারা সরাসরি শেয়ার করেনি, ভয়ে বা অবিশ্বাস। জেনারেলি এই পরিস্থিতিতে তো অবিশ্বাসটা খুব কাজ করে, যে আমি যতক্ষণ না চোখে দেখছি নিজে, ততক্ষণ অবধি আমার বিশ্বাসটা হচ্ছে না। তো ন্যাচারালি সেই অবিশ্বাস থেকেই হয়তো তারা বলেনি, এবং এইটা দীর্ঘদিন ধরে চলতে থাকে। ওরা নানান রকম লোকের কাছে যায়। প্রথমে ওরা তান্ত্রিকের কাছে যায়, তান্ত্রিক আসে বাড়িতে। একটি তান্ত্রিক তো সিঁড়ি দিয়ে উঠতে উঠতে তিনি পড়ে যান, এবং তারপর তিনি তার ঝোলা পোটলা উঠিয়ে ওখান থেকে দৌড় দেন। মানে ছেলেটির বাবা তার পেছন পেছন ছুটে যান, যে মানে ওরকম হঠাৎ করে অ্যাব্রাপ্টলি ছুটে যাচ্ছে বলে তিনি ঘুরে তাকিয়ে বলেন, আমি এখানে কাজ করব না। এছাড়া পীর ফকির নানান রকম তারা উপাচার করার চেষ্টা করে। একজনেরটা তাদের কিছু দিনের জন্য কাজে দিয়েছিল, কোনো একজন পীরের কিছু শিশি বোধহয় টাঙিয়েছিল, কিন্তু আবার 3 দিন কি 5 দিনের মাথায় শিশিগুলো নিজে নিজেই ফেটে যায়, রাপচার হয়ে যায়, এবং যথারীতি আবার সেই ভুতুড়ে তাণ্ডবগুলো শুরু হতে থাকে। আনএক্সপ্লেইনড ছাদে রাত্রেবেলায় ধপাধপ ধপাধপ আওয়াজ। আচ্ছা, কেউ নেই, ছাদটা গিয়ে ক্রস চেক করে এলো দুপুরবেলায়, কেউ নেই, দুপুরবেলাতেও আওয়াজ হতো, দুপুরবেলায়, রাত্রেবেলায়। এটা যে স্পেসিফিক কোনো টাইমে হতো সেটার কোনো, এটা ভাবা ভুল যে প্রেতাত্মা শুধুমাত্র রাত্রেই আক্রমণ করে, এটা একদম ভুল। মানে এটা আমি আমার প্র্যাকটিশনিং লাইফে দেখেছি, প্রেতাত্মা কিন্তু দুপুরবেলায়, দিনের বেলায়, যখন খুশি আক্রমণ করতে পারে। এবং এটাও ভাবা ভুল যে ঘরে আমার ঠাকুরের আসন রয়েছে, ঠাকুর রয়েছে প্রতিষ্ঠিত, সেখানে প্রেতাত্মা আসতে পারে না, এটা ভাবাটা একদম ভুল। কারণ ওদের বাড়িতে একটা বড় স্পেস রয়েছে, মানে আলাদা করে ঠাকুর ঘর রয়েছে, যেটা অবশ্যই ওই মেজেনাইন ফ্লোরে রয়েছে। সেই থাকার পরেও কিন্তু তারা এই উপদ্রবগুলো ফেস করেছে। ওকে। এবং তাই জন্যই বলছি, আমি আমার প্র্যাকটিশনিং লাইফেও দেখেছি যে এই ঠাকুর ঘর রিলেটেড নানান রকম কনসেপ্ট রয়েছে, যে আমার তো ঠাকুর ঘর রয়েছে, তাহলে ভূত আমার আসতে পারবে না বা প্রেতাত্মা আসতে পারবে না। এটা একদমই ভাবাটা ভুল। এটা নির্ভর করছে কোন ধরনের প্রেতাত্মা আসছে, তার কতটা ক্ষমতা রয়েছে। কারণ মানুষের জগতে যেমন বিভিন্ন ক্যাটাগরির মানুষ রয়েছে, তেমনি প্রেতাত্মাদের জগতেও কিন্তু বিভিন্ন ক্যাটাগরির প্রেতাত্মা রয়েছে। আচ্ছা। এবং তাদের ক্ষমতার ওপর নির্ভর করছে যে তারা কতটা পাওয়ারফুল, তারা কতটা ডিস্টার্ব করতে পারে মানুষের জগতে এসে, ইত্যাদি ইত্যাদি। তো এই অবস্থায় দাঁড়িয়ে যখন আমি ওদের বাড়ির ঘটনাটা ওর মুখ থেকে শুনলাম, তখন আমার ফার্স্ট ইনস্ট্যান্সেই যেটা মনে এলো যে বাড়িটা যখন ওরা জমি কিনেছে, বাড়ি বানিয়েছে, নিশ্চয়ই বাস্তু টাস্তু সব মেনেই সব কিছু করেছে, কারণ আজকাল সবাই তাই করে। এবং অবভিয়াসলি সেটাই হলো যে হ্যাঁ, সব কিছু মেনেই করা হয়েছে। তো আমি জিজ্ঞাসা করলাম যে বাড়ি যখন বানানো হচ্ছে তখন কি কোনো ডিস্টারবেন্স ফিল করা হয়েছে? বললো না, অ্যাজ সাচ। কারণ যদি কোনো হন্টেড প্লেসে বাড়ি বানানো হয়, তাহলে ইউজুয়ালি বাড়ি বানানোর প্রক্রিয়াটার মধ্যে দিয়ে অনেক কিছু হিন্টস আসতে থাকে। লাইক হয়তো কাজ আটকে যাবে, হয়তো মিস্ত্রি অসুস্থ হয়ে যাবে, মৃত্যু হতে পারে মিস্ত্রির, এরকমও হয়, অ্যাক্সিডেন্টস হতে পারে, নানান কিছু হতে পারে। হ্যাঁ, কিন্তু সেগুলো কিন্তু কিচ্ছু হয়নি ওদের, তো স্মুথলি বাড়িটা হয়েছে। আচ্ছা, এই যে ঘটনাগুলো তুমি আমাকে বলছো, এগুলো কি তুমি এখনো পর্যন্ত ছেলেটার মুখ থেকে শুনছো? তাই শুনছি, এখনো অবধি ভিজিট করি একদম।
এবং আমি জিজ্ঞাসা করলাম যে তাহলে কবে থেকে? বলে এক্স্যাক্টলি আমরা মানে বছর 2 থেকে 3 মধ্যে আমরা এটা এক্সপিরিয়েন্স করছি, মানে 2 বছরের 2+ ইয়ার্স ওরা এক্সপিরিয়েন্স করছে এবং এটা নিয়ে ওরা কনস্ট্যান্ট ফাইট করে যাচ্ছে। আলটিমেটলি ওদের দেওয়ালে পিঠ থেকে গেছে। তো আমার মেয়েকে কথায় কথায় বলেছিল, আমার মেয়ে বলেছিল আমার মা এই ধরনের কাজকর্মগুলো করে আর কি। তো আমার মা যেহেতু এই ধরনের ডিলিংসগুলো করে, তুই একবার লাস্ট চেষ্টা করতে পারিস আমার মাকে বলে। তো আমি তখন আমার মেয়ে বলে, দেখো যদি তুমি কিছু করতে পারো তাহলেই তুমি ওদেরকে বলো। তো আমি পুরো ছবিগুলো দেখি, বাড়ির ছবিও চাই। আমার যেটা ফার্স্ট স্ট্রাইক করে যে বাড়িটা কোনো ঘটনা যখন ঘটেনি বাড়ি বানানোর সময়, আর হঠাৎ করে 2 বছর প্লাস ইয়ার্সে হচ্ছে, তাহলে ডেফিনেটলি সামথিং ইজ রং, যে সামহোয়ার কেউ এটাকে ইমপ্লান্ট করেছে। ওকে। কেউ এটাকে ইমপ্লান্ট করেছে। তো আমি জিজ্ঞাসা করি যে তোমাদের বাড়িতে কারা কারা রয়েছেন এবং তাদের সাথে তোমাদের রিলেশন। কারণ আমি আমার প্র্যাকটিশনিং লাইফে আবারও এটা বলছি অরিত্র, যে আনফর্চুনেটলি এটা দেখেছি যে এই ইমপ্লান্টিংয়ের কেসেসে খুব নিকট আত্মীয়রাই ইমপ্লান্টিংটা করে। এক্স্যাক্টলি। খুব ডিস্ট্যান্ট রিলেশন বা তোমার নেইবার এরা কিন্তু কেউ করবে না। এরা অ্যাজ সাচ খুব একটা ইন্টারেস্টেড হয় না, অ্যাক্সেসটাই তো পাবে না তারা, অ্যাক্সেসটাও পাবে না। তো আমি জিজ্ঞাসা করলাম যে তোমাদের বাড়ির রিলেশনশিপ কীরকম। তো ওদের অরিজিনাল বাড়ি হচ্ছে আরামবাগে। আরামবাগে ওদের জমি জমা অনেক কিছু রয়েছে এবং বাবারা 4 ভাই। বাবা ইয়াংগেস্ট, ছেলেটির বাবা ইয়াংগেস্ট, এবং ছেলেটির জেঠু আমাদের এই ডানলপের কাছেই থাকেন। তো ছেলেটির জেঠু সেই অর্থে সেইভাবে সফল নয়। ছেলেটির বাবা ডিফেন্স সার্ভিস করেছেন, ডিফেন্স সার্ভিস থেকে রিটায়ারমেন্ট নিয়ে রেলে এসছেন। তো কোয়াইট এস্টাবলিশ, তার মানে ডিফেন্সের পেনশনটাও পান প্লাস রেলের মাইনেটাও পান, কোয়াইট এস্টাবলিশ। ছেলেটিও কোয়াইট এস্টাবলিশ, লেখাপড়ায় ভালো, জার্নালিজম নিয়ে পড়াশুনো করে। তো সেই অর্থে জেঠু কিন্তু অপ্রতিষ্ঠিত বলবো না, নট সো সাকসেসফুল, বা প্রতিষ্ঠার নিরিখটা আমরা যেভাবে মাপি সেইভাবে না। সেখানে একটা জেলাসি কাজ করে যাচ্ছে এবং আরামবাগের প্রপার্টি নিয়েও তাদের একটা ডিসপিউট আছে। মানে আপ্রাণ চায় যে আরামবাগের প্রপার্টিটা যাতে এরা ফোরগো করে দেয়, কারণ এদের তো আছে অলরেডি। তো আরামবাগের প্রপার্টিটা যাতে ফোরগো করে দেয় ওর বাবা, এবং ছেলেটি যাতে না পায়, এগুলো ওদের মধ্যে একটা টানাপোড়েন চলছে। তো আমি জিজ্ঞাসা করি এই জেঠুর সাথে রিলেশনশিপটা কীরকম। তো বলে একদমই রিলেশনশিপ ভালো না। তারপরে আমি বলি ঠিক আছে, আমি তোমাদের বাড়ি ভিজিট করব। আমি বাড়ি ভিজিট করি। বাড়ি ভিজিট করবার দিনই আমার প্রথম এক্সপিরিয়েন্স হয় যে সামহোয়ার সামবডি ইজ দেয়ার যে চাইছে না যে আমি বাড়িটা ভিজিট করি। আচ্ছা, ঠিক আছে। তো আমি ইনস্পাইট অফ অল অডস আমি সমস্ত বাধা অতিক্রম করে আমি বাড়ি ভিজিট করি। মানে বাধাটা কি রাস্তায় পড়ছিল? মানে বেরোনোর সময় আমার কাজ এসে যায়, আমার বেশ কিছু, মানে যেমন গাড়ি আসবো, গাড়িটা লেট করে, হ্যাঁ, এরকম নানান বাধা, ইন্ডিকেশনস যে আমি যাতে না যেতে পারি। বাড়িতে বেশ কিছু প্রবলেমস, আমার অনেকগুলো পেটস আছে, বাড়িতে বেশ কিছু প্রবলেমস অ্যারাইজ করে, তো যাতে আমি না যেতে পারি। কিন্তু আমি সব বাধা অতিক্রম করে যাই। যাওয়ার পর আমার যেটা ফার্স্ট ইনস্ট্যান্সে মনে হয় ঘরে ঢুকতে গিয়ে, যে কেউ বা কিছু এমন একটা শক্তি আমাকে ঘরে ঢুকতে দিতে চাইছে না। এনিওয়ে আমি সেটাকে আমার উইকেন্ড ফিলসফি বা ডেমোনোলজির মাধ্যমে আমি সেটাকে ওভারকাম করি এবং আমি ভেতরে ঢুকি। ভেতরে ঢোকার পর আমি স্পষ্টত অনুভব করি ঘরে একটি এন্টিটি না, ঘরে অন্তত 3টি এন্টিটি রয়েছে। কি বলছো? একদম 3টি এন্টিটি। আচ্ছা। এবং 3টি এন্টিটির মধ্যে একটি পিশাচ, যে পিশাচকে চালান করা হয়েছে চালানের কাজের মাধ্যমে, এবং তার আন্ডারে একটি ফিমেল এন্টিটি, একটি মেল এন্টিটি। তার আন্ডারে পিশাচ কমান্ড করে এবং তারা অ্যাকর্ডিংলি সেইভাবে বিহেভ করে। আচ্ছা, ঠিক আছে। এবার এই ফিমেল এন্টিটিটা কিন্তু ভয়ঙ্কর। ফিমেল এন্টিটিটি ল্যাচ করেছিল ওই ছেলেটির সাথে এবং সেক্সুয়ালি অ্যাবিউজ করতো ছেলেটিকে দিনের পর দিন। ওকে।
দিনের পর দিন। এবং এতে করে কি হয়েছিল, ছেলেটির সমস্ত এনার্জিটা ড্রেন আউট করে যেত, ছেলেটির শরীরে কোনো এনার্জি থাকতো না, আর ও নিজের কাজকর্মও মন দিয়ে করতে পারত না। আর মেল এন্টিটিটা কম্প্যারেটিভলি বিনাইন, সে আটকা পড়ে গেছে, মানে পিশাচের আন্ডারে আটকা পড়ে গেছে, এবং আটকা পড়ে যাওয়াতে সে বেরোতে পারছে না। ন্যাচারালি পিশাচ তাকে যা করাচ্ছে, তাকে দিয়ে যা করাচ্ছে, সে সেটা করতে বাধ্য হচ্ছে। আর এই পিশাচ ওর মায়ের ওপর আক্রমণটা চালাতো। আমাকে একটা কথা বলো, তুমি বলছো তুমি ওই বাড়িতে ঢোকার পরেই তুমি এটা ফিল করেছো যে ওখানে 3 জন রয়েছে, এবং তুমি এটা জানতে পারলে যে তার মানে একটা পিশাচ এবং তার আন্ডারে 2টো এন্টিটি যারা কি ধরনের কর্মকাণ্ড ওখানে করছে। ওকে, তুমি যে এই জিনিসগুলো এতটা অ্যাকিউরেটলি প্রিসাইজলি আইডেন্টিফাই করলে, এটা কিভাবে পসিবল? দেখো, এক তো আমি দীর্ঘদিন উইচক্রাফটের মধ্যে রয়েছি, আই অ্যাম আ উইচ, শুনতে ভয় লাগলেও আমি ডাইনি, এবং আমি মানে নানান রকম অকাল্ট প্র্যাকটিস করে থাকি, লাইক ডেমোনোলজি, ভুডু, জিন ম্যাজিক, হিব্রু ম্যাজিক। তো আমার এই প্র্যাকটিশনিংয়ের মাধ্যম দিয়ে তো আমার একটা অতীন্দ্রিয় ক্ষমতা এসেইছে, কনসিয়াস একটা অতীন্দ্রিয় ক্ষমতা আমার এসেছে, এবং সেই অতীন্দ্রিয় ক্ষমতার মাধ্যমেই আমি এটা অনুভব করতে পারলাম যে 3টে এন্টিটি রয়েছে। এবং ক্যামেরায় ফটো তোলা হয়েছিল, ছেলেটি ফটো তুলছিল খুব কনসিয়াসলি, আমার মেয়েও ফটো তুলেছিল। সেখানে পরিষ্কার এন্টিটির প্রেজেন্স। আমি যখন চ্যান্ট করছি, যেদিন ভিজিট করি, সেদিন আমি চ্যান্ট করতে করতে প্রত্যেকটা ঘরে ভিজিট করছিলাম, সেদিন আমার পেছনে সেই এন্টিটির এক্সিস্টেন্স পরিষ্কার ফটো ফ্রেমে ক্যামেরায় লেন্স বন্দি হয়, এবং সেই ভয়ঙ্কর এন্টিটি আমাকে বাধা দিচ্ছে, কিন্তু আমি আমার চ্যান্ট চালিয়ে যাই এবং অনুভূতিটা খুলে রাখি যে কোন কোন এন্টিটি আমাকে বাধা দিচ্ছে, কোন কোন এন্টিটি আমাকে জায়গা করে দিচ্ছে। তার কারণ সব এন্টিটি মুক্তি চায়, সব এন্টিটি দিনের শেষে কিন্তু মুক্তি চায়। এই পিশাচদের ব্যাপারে আমি তোমাকে বলতে পারি যে কিছু নিম্নমানের তান্ত্রিকরা আর্থ বাউন্ড স্পিরিটদের, মানে যারা ভোগ বা পৃথিবীর মায়া ছাড়িয়ে যেতে পারেনি, তাদের লিপ্সাটা থেকে গেছে, তাদেরকে ট্র্যাপ করে। আচ্ছা, তাদেরকে ট্র্যাপ করে এই শর্তে যে তুই আমার 50টা কাজ করে দে, কি 100টা কাজ করে দে, তোকে আমি মুক্তি দিয়ে দেবো। এবার সেই আর্থ বাউন্ড স্পিরিট, সে ভাবে, স্পিরিট কিন্তু কোনো ফিউচার দেখতে পায় না, কোনো ফিউচার দেখতে পায় না। এটা একদম ভুল ধারণা যে স্পিরিট ফিউচার বলে দিতে পারে, না। স্পিরিট ভাবে যে আমি মুক্তি পেয়ে যাব, ঠিক আছে আমি করে দিই। এবং এই করতে করতে তারা একটা সময় রিয়েলাইজ করে যে আমার কোনো দিনই মুক্তি হবে না, এবং তারা তখন কি করে, ওই তান্ত্রিকদের কোনো না কোনো অতর্কিত মোমেন্টে আক্রমণ করে, যখন তারা নিরস্ত্র আনগার্ডেড থাকে, তখন কিন্তু এদের হাতেই এদের মৃত্যু হয়। এটা কিন্তু খুব স্যাড ব্যাপার। তো এরকমই, যার জন্য আমি যখনই কেস ডিল করি, আমার মাথায় কাজ করে যে এন্টিটি হোক না কেন, সে তো একসময় শরীরে ছিল, তার কোনো না কোনো দুর্বলতা বা উইকনেস আছে। তো স্পিরিট সবসময় মুক্তি পেতে চায়, স্পিরিট কিন্তু আটকে থাকতে চায় না। খুব কম স্পিরিট আছে যারা ক্রস ওভার করে গেছে এটা বুঝতে পারে না, তাদের বোঝানোর জন্য অন্য হাইয়ার রেলমের স্পিরিটরা আসে, তাদের বোঝানোর জন্য যে তুমি ক্রস ওভার করে গেছো। তো আমি ওখানে গিয়ে অনুভব করলাম যে মেল স্পিরিটটি আছে, সে কিন্তু মুক্তি পেতে চায়, সে মুক্তিকামী স্পিরিট। এবং সে যখন, তাকে আমি ট্যাপ করলাম যে তোমাকে আমি মুক্তি দেব, কিন্তু তুমি তো আমাকে বলে দিতে হবে যে এদের দুর্বলতা কী, এদের দুর্বলতাটা যদি আমি ধরতে পারি তাহলে আমি এদেরকে রিলিজ করতে পারবো, কারণ এদেরকে তো এই বাড়ির মধ্যে থাকতে হবে। তখন ওই মেল স্পিরিটটি আমাকে গাইড করে, এবং তারপরে আমি ওদের একটা ডেট দিই, মোটামুটি 1 সপ্তাহ বাদে আমি ওদের বাড়িতে যাই, গিয়ে আমি নিজে বহুদিন ধরে চণ্ডীর উপাসনা করি। এই আগামীকাল থেকে আমার নবরাত্রি শুরু হবে। হ্যাঁ, আমি 9টা দিন একদম নিজেকে কনফাইডেড করে ফেলি। 9-18 দিন আমার বছরে 2টো নবরাত্রি, আমার শারদ এবং আমি কোথাও যাই না, চৈত্র এবং শারদ। তো
আমি চণ্ডীর কাজ ক্রিয়া করি ওখানে, এবং ক্রিয়া করে চণ্ডীর মাধ্যমে বাড়ি বন্ধন করি, এবং পিশাচ এবং ওই ফিমেল স্পিরিটটি তাদের যে মুক্তির জন্য যে উপাচার করতে হয় সেই যজ্ঞ, সেই উপাচার আমি করি এবং তাদেরকে আমি ওখান থেকে রিলিজ করে দিই। এখন বাড়িটার থেকে তারা রিলিজড হয়ে যায়। বাড়ির মেল স্পিরিটটি আগেই চেয়েছিল যে আমাকে রিলিজ করে দেওয়া হোক, তাই মেল স্পিরিটটিকে আগেই আমি রিলিজ করে দিই, এবং পিশাচটিকে এবং মেয়ে স্পিরিটটি কিন্তু নাছোড়বান্দা ছিল। আচ্ছা, মেয়ে স্পিরিটটিকে আমাকে খুব কষ্ট করে তাড়াতে হয়েছে। মেয়ে স্পিরিটটিকে তাড়াতে আমাকে কষ্ট এই কারণে করতে হয়েছে, কারণ মেয়ে স্পিরিটটি ও ছেলেটিকে ছেড়ে দিয়ে ভদ্র মহিলাকে, মানে ছেলেটির মাকে ল্যাচ করে যায়। এবং ওকে, এই যে আমরা বলি পজেশনের কিন্তু 3টে ফেজ থাকে। প্রথমে স্পিরিট আসে, তারপরে স্পিরিট ইনফেস্ট করে, তারপরে স্পিরিট ম্যানিফেস্ট করে। ম্যানিফেস্ট যখন করে তখন আমরা বলি পজেসড হয়েছে, কারণ তখন তার আচার ব্যবহার পুরো পাল্টে যায়। তো মা যে ইনফেস্টেড হয়েছে, মা সেটা বুঝতেই পারেননি। ছেলেটির মা কমপ্লিটলি ইনফেস্টেড, আমি সেটা বুঝতে পারি, এবং ছেলেটির মাকে আমাকে রেগুলার একটা এক্সরসিজমের মাধ্যমে এক্সরসিজমটা করতে হয়। ছেলেটির মা থরথর করে কাঁপছে, এবং আমি যখন এক্সরসিজম করলাম তিনি দড়াম করে পড়ে গেলেন। আচ্ছা, এক্সরসিজম করার জন্য তো প্রপার পারমিশন লাগে? না, আমাদের হিন্দু ধর্মে তো এক্সরসিজম করার জন্য চার্চের পারমিশন লাগে না। আমাদের আমি এক্সরসিজম টার্মটা বললাম এই কারণে Okay, যাতে okay, সবার বুঝতে বুঝতে পেরেছি। সুবিধা হয়। আমাদের তো এক্সরসিজমের জন্য আলাদা করে চার্চের কোনো পারমিশন লাগে না, তাই আমি আমার মতন করে উইকেন্ড কায়দা, এটা কিন্তু একেবারেই চণ্ডীর পদ্ধতি নয়, এটা উইকেন্ড কায়দাতে আমার যে অ্যাথাম আছে, যে ব্যান্ড আছে, যেটা দিয়ে আমরা ইউজ করি উইকেন্ড টুলস হিসাবে, সেটা দিয়ে আমি এক্সরসিজমটা করি। এবং এক্সরসিজমটা যখন করি তখন উনি দড়াম করে পড়ে যান এবং মিনিট খানেক অজ্ঞান হয়ে থাকেন। মিনিট খানেক অজ্ঞান হওয়ার পর উনি যখন সেন্সে আসেন তখন ওনার কিচ্ছু মনে নেই। উনি বলছেন আমার কি হয়েছিল। ওকে, আমি আগেই বলেছিলাম ওনার বাড়ির লোকেদের যে ওনার কিন্তু কিচ্ছু মনে থাকবে না, কারণ ইউজুয়ালি যখন ইনফেস্টেশন হয় বা ম্যানিফেস্টেশন হয় তখন যে ব্যক্তির ওপর ইনফেস্টেশন বা ম্যানিফেস্টেশন হচ্ছে কিন্তু কিচ্ছু মনে থাকে না, ওকে, সে কমপ্লিটলি অবলিভিয়ানে চলে যায়, এবং তার মনে হয় যে আমি একটা ঘোরের মধ্যে থেকে উঠলাম, বা আমি একটু ঘুমিয়েছিলাম, ঘুম থেকে উঠলাম, এরকম একটা তার মনে হয়। তো এই জিনিসটা ছেলেটির মায়ের হয়, এবং তারপরে ছেলেটির মা রিকভার করে, এবং আজকে 2 বছরের ওপর হয়ে গেল তারা তাদের বাড়ি বিক্রি করতে হয়নি, তারা বহাল তবিয়তে ওই বাড়িতে রয়েছে, এবং তাদের যে ওই ঝামেলাগুলো ছিল বা ওই অ্যাট্যাক্সগুলো ছিল সেগুলো তো কিছুমাত্র নেই, কারণ আমি রেগুলার ফলো আপে থেকেছি, অ্যাটলিস্ট 6 মাস অবধি তো আমি ফলো আপে থেকেইছি, এবং তারপর তারাও নিজেরা বিভিন্ন জায়গায় অ্যাকনলেজ করেছে যে আমি ছিলাম তাদের লাস্ট, মানে আই ওয়াজ দ্য 6th পারসন টু কন্ট্যাক্ট। তার আগে 5 জনকে ওরা কন্ট্যাক্ট করেছে, 5 জনই ফেলিয়ার হয়েছে। আই ওয়াজ দ্য 6th পারসন। মেবি ইউনিভার্স অ্যালাইন করেছিল যে আমি যাই এবং আমি রিলিজ করি। এক্ষেত্রে আমার একটা জিনিস তোমার কাছে জানার আছে। তুমি বললে যে উইকেন্ড প্রসেসে তুমি এক্সরসিজমটা করেছিলে। আচ্ছা, এরকম কোনো বাধ্যবাধকতা তো নেই যে তোমাকে নির্দিষ্ট একটা প্রসেসে অ্যাপ্লাই করতে হবে? না, তুমি যদি দরকার মনে হয় তুমি সেক্ষেত্রে হিন্দু তন্ত্রেরও অ্যাপ্লাই করতে পারো, এবং দরকার বিশেষে তুমি উইকেন্ড প্রসেসও অ্যাপ্লাই করতে পারো। হিন্দু তন্ত্রের এক্সরসিজমের বিভিন্ন প্রসেস আমরা প্রচুর তান্ত্রিক এবং প্রচুর সাধকের কাছ থেকে আমরা শুনেছি, বাট আমি জানতে চাইবো যে যেই মুহূর্তে তুমি তোমার মেয়ের যে বন্ধু তার মায়ের এক্সরসিজম করেছিলে সেটার প্রসেস কী ছিল, যেটার কারণে তুমি এরম নাছোড়বান্দা স্পিরিটকে তার মধ্যে থেকে বার করতে পারলে? আমি উইকেন্ড টুলস, স্পেশালি উইকেন্ড কিছু ক্রিস্টালস আছে, যেমন আমি পড়ে আছি এই মুহূর্তে অবসিডিয়ান একটা ভীষণ ভালো পাথর, এটা লাভা পাথর, লাভার জমে এটা পাথরের সলিডিফাইড হয়, এটা ফায়ার একটা এলিমেন্ট ক্যারি করে, তার জন্য এটা খুব পোটেন্ট একটা পাথর। এই
অ্যামংস্ট অল দ্য ক্রিস্টাল অবসিডিয়ান হচ্ছে এমন একটা ক্রিস্টাল যেটা কিন্তু স্পিরিটকে ওয়ার্ড অফ করতে ভীষণ ভালোভাবে সাহায্য করে। আচ্ছা, যে কোনো স্পিরিট ইনফেস্টেড বা ম্যানিফেস্টেশন যার মধ্যে হচ্ছে তাকে যদি অবসিডিয়ান একটা পরিয়ে দেওয়া যায়, আমি গ্যারান্টি দিতে পারি ইদার অবসিডিয়ানটা ক্র্যাক করবে অথবা সে তার যে পজিশনটা আছে সেটা তার বেরিয়ে যাবে। ওকে। তো আমি এই ক্রিস্টালটা ইউজ করি, অ্যাজ ওয়েল অ্যাজ আমার যে অ্যাথামি আছে, আমার যে মানে উইকেন্ড ইনিশিয়েশনের সময় একটা গুরু মন্ত্রের মতন একটা নাম দেওয়া হয় আচ্ছা, উইচদের, সেটা খুব সিক্রেটিভ, বিটুইন দ্য গুরু অ্যান্ড দ্য ডিসাইপল থাকে। সেই নামটা আমরা ব্যবহার করি আমাদের বিশেষ বিশেষ রিচুয়ালসে এবং কাজে। আর আমাদের সেই সময় একটা অ্যাথামি দেওয়া হয়। অ্যাথামিটা কেন দেওয়া হয়? কারণ আমাদের হাতে অসম্ভব পাওয়ার এসে যায় নানান কিছু রিচুয়ালস করতে করতে। তো আমি কাউকে টাচ করা মানে আমার এনার্জিটা আমি তাকে ট্রান্সফার করছি। আচ্ছা, সো আই শুড নট ডু ইট অ্যাকর্ডিং টু উইচক্রাফট। আমি করব না। তো আমি করব কিসের মাধ্যমে? চ্যানেলাইজিং দ্য এনার্জি। আমি আমার অ্যাথামিটা ইউজ করব। আচ্ছা, অ্যাথামিটা খুব পোটেন্ট হয়, আর অ্যাথামি কেউ নিজে থেকে নিতে পারে না, এটা গুরুই দেন। যার Okay. কাছে তুমি শিখছো তিনি তোমাকে যখন ইনিশিয়েশন হবে, ওই দীক্ষার মতন একটা পদ্ধতি, তখন তোমাকে অ্যাথামিটা দেবে। ওকে। তো আমি আমার অ্যাথামিটা ইউজ করি, এবং অ্যাথামিটা ইউজ করার সাথে আমি আমার চ্যান্ট ইউজ করি। আমার একটা খুব পোটেন্ট চ্যান্ট আছে যার মধ্যে আমি 5টা এলিমেন্টের বন্দনা করি, কারণ আফটারঅল সব খেলাটাই পঞ্চভূতের খেলা। তন্ত্রেও পঞ্চভূতের খেলা, উইচক্রাফটেও পঞ্চভূতের খেলা, সমস্ত এন্টায়ার অকাল্টিজমটাই পঞ্চভূতের খেলা। এন্টায়ার হিউম্যান বডিও তো পঞ্চভূতের খেলা। এই পঞ্চভূতকে রপ্ত করাটাই কিন্তু সমস্ত অকাল্ট পাথের ফাইনাল গিয়ে একটা জায়গায় কালমিনেট করছে, সেটা হচ্ছে পঞ্চভূতকে কন্ট্রোল করতে পারা। আমাদের উইচক্রাফটে যেমন এক একজন উইচ একটা এলিমেন্টকে কন্ট্রোল করতে পারে তাদের নিজেদের ক্ষমতা অনুযায়ী, সেটা সে আইডেন্টিফাই করতে পারে, বা তাকে যে তার যে মেন্টর আছে সে আইডেন্টিফাই করতে পারে যে কোন এলিমেন্টটাকে সে কন্ট্রোল করতে পারে। কারণ পঞ্চভূতকে কন্ট্রোল করতে পারাটাই কিন্তু ফাইনাল ডেস্টিনেশন, ওটাই পাওয়ারের আলটিমেটাম এপিটমি। পাওয়ার যেখানে তুমি হোল্ড করবে, পাওয়ারটাকে তোমার ব্যবহার করার ক্ষমতা কিন্তু ওই পঞ্চভূতই দেন। তুমি একটা কথা বললে এই ঘটনার মাঝখানে, যে ফিমেল স্পিরিটটা ছিল সে ওই ছেলেটিকে ফিজিক্যালি করছিল, সেক্সুয়ালি করছিল। এটা কি সে তার নিজস্ব ইন্টেনশন থেকে করছিল, না পুরোটাই সেই পিশাচের ইনস্ট্রাকশন অনুযায়ী না, করছিল? এটা খানিকটা তার নিজস্ব ইন্টেনশন থেকে। ওকে। কারণ আমি যখন ফিমেল স্পিরিটটিকে ডিল করি তখন আমি দেখতে পাই যে ফিমেল স্পিরিটটি বাই হার বিলাভেড, ওকে। তার কোনো প্রেমিক বা স্বামী কেউ ছিল যে তাকে নানান রকম প্রলোভন দেখিয়ে ফাইনালি তাকে করে, এবং সেখান থেকে তার একটা অতৃপ্ত বাসনা কাজ করত। সেই অতৃপ্ত বাসনার চরিতার্থ করার জন্য সে এই ছেলেটিকে একটা মাধ্যম বানিয়েছিল। ওকে। এবং সেইখান থেকে সে যখন এটা মাধ্যম বানিয়ে নিল, পিশাচের পক্ষে এটা খুব সহজ হলো যে জিনিসটা, যে হ্যাঁ তুমি চালিয়ে যাও এই জিনিসটা, কারণ এই জিনিসটাতে তুমি যেমন গ্র্যাটিফাইড হচ্ছ, তেমনি আমি যে পারপাসে আমাকে এখানে ইমপ্লান্ট করা হয়েছে সেই ইমপ্লান্টেশনটা আমার সাকসেসফুল হচ্ছে। এই যে ছেলেটির জ্যাঠা, এই জেঠু ভদ্রলোক এই তান্ত্রিকের কাছে গিয়ে এই পিশাচটিকে চালান করে। এই পিশাচ চালানের পারপাসটাই ছিল যে ওরা যাতে বাড়ি ছেড়ে চলে যায়, এবং ওরা মানে নোহ্যার হয়ে যায়, ওদের যাতে এই সুখে শান্তিতে ওরা যে রয়েছে, ওদের যে গ্রোথ হচ্ছে সেই গ্রোথটা ওদের যাতে ডিস্টার্বড হয়। মানে আমি নিজে অ্যাচিভ না করতে পারলে আমি অন্য কাউকে অ্যাচিভ করতে দেব না। একদম। ওকে। মানে তুমি বলতে চাইছো যে স্পিরিটের, মানে একটা স্পিরিট যদি পিশাচের আন্ডারেও থাকে তাহলে সেক্ষেত্রে সে তার নিজের ফ্রি উইল অনুযায়ী কাজ করতে পারে। একদম পারে। আচ্ছা। পারে, কারণ আমি আগেও বলেছি, এখনও বলছি যে বিভিন্ন ক্যাটাগরির স্পিরিট থাকে। স্পিরিট কিন্তু অ্যাকর্ডিং টু, যেমন আমাদের মানুষের সমাজের মধ্যে ভালো মানুষ, খারাপ মানুষ, মধ্যম গোছের মানুষ আছে, খুব দেবতুল্য মানুষ আছে, আবার খুব ভয়ঙ্কর খারাপ মানুষ আছে, আবার মধ্যম গোছের মানুষও রয়েছে। তেমনি স্পিরিট ওয়ার্ল্ডেও কিন্তু প্যারালালি একই টাইপের রয়েছে। তাহলে যে খুব হিনিয়াস ধরনের, যে খুব মারাত্মক টাইপের, তার ফ্রি উইল তো অনেক বেশি হবে।
সে নিজের ইন্ডিপেন্ডেন্ট ওয়েতে সে কাজ করবে। আচ্ছা, এই যে পিশাচ চালনা বা প্রেত চালনা, এইগুলো কি প্রিসাইজলি ভুডু ম্যাজিক ইউজ করে করা হয়? ভুডু ম্যাজিকে খানিকটা হয়, আমাদের ইন্ডিয়ান তন্ত্রতে হয়, ভুডু ম্যাজিকেও হয়। ভুডু ম্যাজিকে নানান রকম ক্রিয়াকর্ম হয়, যেখানে ভালো কাজও হয় আবার খারাপ কাজ। না, আমি ভুডু ডলের নাম শুনেছি হুম। এবং আমি তন্ত্রেও দেখেছি, মানে বিশেষ করে যারা সৎকর্ম করেন বা হুম। যারা তন্ত্রের খারাপ দিকটাকে ব্যবহার হুম। করেন মানুষের ক্ষতি করার জন্য, সেখানে একটা পুতুল বানিয়ে তারপর সেটাকে এটাকে দিয়ে কাজ সিম্প্যাথেটিক করা হয়। ম্যাজিক বলে। আচ্ছা, সিম্প্যাথেটিক ম্যাজিক হচ্ছে আমি যে বস্তুটা বানালাম সেই বস্তুটার ওপর আমি যা করব সেটা যার উদ্দেশ্যে আমি বস্তুটা বানিয়েছি তার উপরও সেম এফেক্ট দেবে। তার মানে আমি যদি একটা পুতুল বানাই, সেই পুতুলটার ডান হাতে যদি আমি পিন ফোটাই, তাহলে যে ব্যক্তির জন্য আমি পুতুলটা বানিয়েছি তার ডান হাতের ঠিক ওই জায়গাটাই যন্ত্রণাটা শুরু হবে। ইজ ইট রিয়েল? এটা সত্যিই সম্ভব যে একটা একদম। পুতুলের মাধ্যমে একটা এন্টায়ার মানুষকে একদম, কন্ট্রোল করা যাচ্ছে? একদম একদম। কারণ ভুডুর কোনো সোর্স নেই। ভুডুর একটু ইতিহাস বলি। ভুডুর ম্যাজিকের ইতিহাস কিন্তু সাউথ আমেরিকা থেকে শুরু। আচ্ছা, সাউথ আমেরিকায় কৃতদাস প্রথা খুব প্রচলিত, কারণ নর্থ আমেরিকার সাথে সাউথ আমেরিকার গৃহযুদ্ধর কারণও কিন্তু এই দাস প্রথা নিয়ে। নর্থ আমেরিকা অনেক ইন্ডাস্ট্রিয়ালি অ্যাফ্লুয়েন্ট, সাউথ আমেরিকা সেখানে টোব্যাকো, কটন, এগুলো রাবার, এগুলোর প্লান্টেশনের কাজ হয়। তো হিউজ জমি, আর সাদা চামড়ার লোকেরা অত কায়িক পরিশ্রম করতে পারে না। তো ওরা কি করতো, ওরা কালো চামড়ার লোকেদের নিয়ে এসে ওখানে কায়িক পরিশ্রমটা করাতো, শারীরিক পরিশ্রমটা তারা করতো এবং তারা দাস হয়ে যেত। এবং এই দাস প্রথাটা ওদের পরম্পরাগতভাবে, একজন দাস হলে তার ছেলে মেয়ে সবাই নাতি নাতনি ফাইনালি সেই দাস প্রথার মধ্যে দিয়েই যাচ্ছে। তো এদের যে সম্মিলিত একটা ক্ষোভ তৈরি হতো এই সাদা চামড়ার লোকেদের ওপর, সেই সম্মিলিত ক্ষোভটা এরা বার করত এই যখন রাতের বেলায় তারা মশলা কুটতো বা শস্য ভাঙতো, রান্না করতো, মশলা পিসতো, তখন ওইখানে তাদের ওই ক্ষোভটা বেরিয়ে আসতো। নাথিং বাট এনার্জি, এনার্জি ইন আ ম্যালিভোলেন্ট ফর্ম, নট ইন আ বেনিভোলেন্ট ফর্ম। ম্যালিভোলেন্ট ওয়েতে এই এনার্জিটা তাদের বেরিয়ে আসতো। ওই সাদা চামড়ার লোকেদের ওপর তো ওরা ক্ষোভটা দেখাতে পারতো না, ক্ষোভটা বেরিয়ে আসতো এইভাবে তাদের এই বিভিন্ন কাজকর্মের মধ্যে। তার জন্য ভুডুতে কোনো মন্ত্র নেই, দেয়ার ইজ নো চ্যান্ট ইন ভুডু। কারণ ওরা ওদের একদম অশিক্ষা অজ্ঞানতা থেকে, কিন্তু ওরা তো মানুষ, ওদের যে সম্মিলিত ক্ষোভটা সেটা কিউমুলেটিভ এনার্জি হয়ে দাঁড়াতো। আর ওই কিউমুলেটিভ এনার্জিটা ওটাই ট্রান্সফর্ম করেছিল ভুডুতে। ওরা কি করতে শুরু করলো, তখন ওরা দেখলো যে আমরা যদি ছোট ছোট ডলস বানাই, এফিজি বানাই, যেখানে ওই সাদা চামড়ার লোকের কিছু ব্যবহৃত বস্তু, নখ, চুল, জামার টুকরো, সুতো, ডিএনএ আমি ইমপ্লান্ট করতে পারি এবং সেটা আমার এনার্জির মাধ্যমে এনার্জাইজ করে আমি ওটাকে চ্যানেলাইজ করব। আর এটাই সিম্প্যাথেটিক ম্যাজিক। বাট তার জন্য তো নিজের কনসিয়াস মাইন্ডকে অনেক বেশি স্ট্রং করতে হবে। তুমি যখন দীর্ঘ জেনারেশন আফটার জেনারেশন অপ্রেসড হতে শুরু করবে, তখন অটোমেটিক্যালি তোমার মাইন্ড কনসিয়াস লেভেল ছাড়িয়ে বেরিয়ে যাবে, যে তুমি তখন তোমার এনার্জিকে তুমি কন্ট্রোল করতে পারবে না। তোমার এনার্জি তখন অটোমেটিক্যালি রিলিজ হতে শুরু করবে। ওকে, এটাই কিন্তু সাউথ আমেরিকাতে এই ভুডু প্রথার চালু হওয়ার মূলে। এবং ওরা কিন্তু সেইখান থেকে ভুডুটা, কালো চামড়ার লোকেরা ভুডুটাকে নিয়ে আসে এবং ভুডুর মাধ্যমে, আমি ভুডুর কুইনের কথা বলবো, মারি লাভু। মারি লাভুর কথা হয়তো কেউ জানে, কেউ জানে না। মারি লাভু কিন্তু সেই মহিলা যিনি আজকে ভুডু প্র্যাকটিসে ওরা যেটা করে থাকে সেটা হচ্ছে ওরা লোয়াদেরকে ওয়ার্শিপ করে। লোয়া মিন্স স্পিরিট। আচ্ছা, লোয়াদের ওয়ার্শিপ করে। এই লোয়ারা বিভিন্ন ক্যাটেগরির লোয়া আছে। যেমন প্রথম যে লোয়াকে ডেকে ভুডু ওয়ার্শিপ করতে হয়, ভুডু ওয়ার্শিপ এক্স্যাক্টলি কালো চামড়ার লোকেরা শুরু করে, তো ওরা অ্যানসেস্টারাল ওয়ার্শিপে বিলিভ করতো আগেই, ওরা করতো এটা ওদের মানে চলই ছিল, ওদের রিলিজিয়নের মধ্যেই ছিল অ্যানসেস্টার ওয়ার্শিপ, মৃত পূর্বপুরুষদের উপাসনা করা। সেখান থেকেই কিন্তু এই লোয়াদের
উত্থান। আর এই লোয়াদের মধ্যে যে লোয়াকে ডেকে ওরা ভুডু আর কি পারমিশনটা সিক করে যে ওয়েদার আই উইল বি ডুইং দ্য ভুডু অর নট, তিনি হচ্ছেন পাপা লেগবা। পাপা লেগবা ইজ দ্য লোয়া অফ দ্য ক্রস রোড। ক্রস রোডের লোয়া হিসাবে পাপা লেগবা পারমিশনটা দেন যে ইয়েস নাও ইউ ক্যান প্রসিড। এরকম অনেক লোয়াজ রয়েছেন যেই লোয়াদের মাধ্যম দিয়ে এক একজন লোয়া এক একটা কাজ করেন, এবং মারিলাভু সেইটা করতেন। মারিলাভু সেই লোয়াদের নিজের শরীরের মধ্যে ইনভাইট করতেন এবং পোজেসড হতেন, এবং পোজেসড হয়ে মারিলাভু কিন্তু সাদা চামড়ার লোকেদের ওপর অসংখ্য বদলা নিয়েছেন। মারিলাভুকে নিয়ে এন্টায়ার ডকুমেন্টারি ফিল্ম আছে, হলিউডের মুভি আছে। সেখানে দেখা যাচ্ছে যে একটি কালো চামড়ার ছেলেকে হেনস্থা করা হচ্ছে, এবং সে যে সাদা চামড়ার ছেলেরা তাকে হেনস্থা করছে সকালবেলায়, বিকেলবেলায় তাদেরই বইগুলো গাছে যাচ্ছে। ওকে। অ্যান্ড ইট ইজ ডান বাই ভুডু। ভুডু কিন্তু ইটস আ ভেরি ভেরি কনসিয়াস সিম্প্যাথেটিক ম্যাজিক, যেখানে আমি তোমায় টাচ করব না কিন্তু কাজটা হয়ে যাবে। তোমার এতদিনের এক্সপিরিয়েন্স অনুযায়ী এই ভুডু ম্যাজিকের সব থেকে ডিস্টার্বিং অ্যাসপেক্ট কী? ভুডু ম্যাজিকে সাইকোপ্যাথোজেনিক হতে পারে। ওকে। ওয়াইল কলিং দ্য লোয়া, তোমার যদি সেরকম পোটেনশিয়ালিটি না থাকে, তোমার যদি সেরকম এনার্জি লেভেল ম্যাচ না করে, তাহলে পরে কিন্তু তুমি ওটা নিতে পারবে না, এবং লোয়া যখন তোমার ভেতরে আসবে তখন কিন্তু তুমি সাইকোপ্যাথোজেনিক তোমার হতে পারে। লাইক ব্লাড প্রেশার ফ্লাকচুয়েট করতে পারে, হার্ট অ্যাটাক করতে পারে, হার্ট ফেলিয়ার হতে পারে। ইট ক্যান বি অফ এনি টাইপ। সাইকোপ্যাথোজেনিক এটাকে আমরা বলি, বা সাইকোপ্যাথোজেনিক ডিজিজ এটা হতে পারে ইন কেস অফ ভুডু। আর প্রচুর ক্ল্যান্ডেস্টাইন প্র্যাকটিশনার আছে যাদেরকে বোকর বলা হয়, তারা কিন্তু ভুডুকে ম্যালিভোলেন্ট ওয়েতে ইউজ করে। মানে কিছু হার্বস আছে, কিছু নেশার বস্তু আছে যেগুলোকে তারা ব্যবহার করে, এবং ব্যবহার করে সেটা মাধ্যম দিয়ে ভুডুটাকে করে। সেক্ষেত্রে কন্ট্রোল না করতে পারলে কিন্তু বিপদ সাংঘাতিক হতে পারে। আর এখন তো ভুডু নিউ অর্লিন্সে ডিক্লেয়ার্ড রিলিজিয়ান। ভোডান ইজ এ ডিক্লেয়ার্ড রিলিজিয়ান, ওদের অফিসিয়াল রিলিজিয়ানই ভোডান। আর ভুডুতে একটা জায়গায়, ওয়েস্ট আফ্রিকার একটা জায়গাতে ভুডু খুব ম্যালিভোলেন্ট প্র্যাকটিস হতো একটা টাইমে, যেখানে হিউম্যান স্যাক্রিফাইস অবধি করা হতো, মানে মানুষ বলি, একদম ক্যানিবালিজম করা হতো। ওকে। আজ থেকে 3-3.5 বছর আগেও উইচক্রাফট বা উইকান, ভুডু এই সমস্ত নিয়ে মানুষ এতটা অ্যাওয়্যার ছিল না, বাট আজকের দিনে দাঁড়িয়ে এই উইচক্রাফট নিয়ে অনেক কি বলবো, ডার্ক সাইড, অনেক ডার্ক স্টেটমেন্ট শুনতে পাওয়া যায়, যার মধ্যে কার্স আছে, হেক্স আছে, রিভেঞ্জ স্পেল আছে। এই যে বিষয়গুলো, এগুলোকে তুমি একটু তোমার মতন করে ডিফাইন করো। দেখো, উইচক্রাফটকে প্রথমেই আমি বলবো ইটস নট আ ডার্ক থিং। উইচক্রাফট ইজ উইকা কথাটা এসেছে উইকে কথাটা থেকে। ইটস আ নলেজ অফ দ্য ওয়াইজ। আচ্ছা, ওয়াইজ কীরকম না, এই খ্রিশ্চানিটিতে দুটো সেগমেন্ট হয়ে গেল একটা টাইমে। আমরা দেখতে পাচ্ছি যে একদল যারা রোমান ক্যাথলিক, একদল যারা প্রোটেস্ট্যান্ট। এই প্রোটেস্ট্যান্টরা তারা কিন্তু এই রোমান ক্যাথলিকদের নানান রকম বিধি নিষেধের আগেনস্টে গিয়ে প্রোটেস্ট করেছিল বলে তারা প্রোটেস্ট্যান্ট হয়েছিল। এবং মার্টিন লুথার কিং তাদের পথ দেখান এবং প্রোটেস্ট্যান্ট হিসাবে উঠে আসে। প্রোটেস্ট্যান্টরা এরা যখন দেখলো যে ইংল্যান্ডে সেভাবে এদের জায়গা হচ্ছে না, এরা তখন একটা দ্বীপে চলে গেল, যেটার নাম দিল ওরা নিউ ইংল্যান্ড। নিউ ইংল্যান্ডে এই প্রোটেস্ট্যান্টরা নিজেদের ধর্মটাকে প্র্যাকটিস করতে শুরু করলো। প্রোটেস্ট্যান্ট চার্চে গিয়ে দেখবে কোনো যিশুর মূর্তি নেই, মা মেরির মূর্তি নেই, ওরা শুধু ক্রস ওয়ার্শিপ করে। এই প্রোটেস্ট্যান্টরা যে কারণে প্রোটেস্ট করে নিউ ইংল্যান্ড এস্টাবলিশ করলো, কিছুদিন বাদে সেটাই ওদের বুমেরাং হয়ে গেল যে ওরা এত গোঁড়া হয়ে গেল, ওইখানে যারা প্রোটেস্ট্যান্ট ছিল, মানে ওর বাইরে আর কোনো ধর্ম নিয়ে চর্চা করা হবে না, ওর বাইরে আর কোনো ধর্ম নিয়ে ভাবনা চিন্তা করা হবে না, এরকম একটা জায়গায় পৌঁছে গেল।
তখন ওদের মধ্যে থেকেই বেশ কিছু লোক এটার প্রতিবাদ করলো, এবং প্রতিবাদ করে তারা কিন্তু একটা নিজস্ব গোষ্ঠী বা নিজস্ব গ্রুপ তৈরি করলো। আচ্ছা। সেই গোষ্ঠীটা তারা কি করলো, তারা 25,000 বছর আগের একটা ধর্মকে বা রিলিজিয়নকে প্র্যাকটিস করতে শুরু করলো, দ্যাট ইজ প্যাগানিজম। প্যাগানিজম ইজ প্যাগানিজম। নেচার ওয়ার্শিপ, আচ্ছা। যেখানে নেচারই আমার সব কিছু, নেচারকেই আমি সব কিছু মানব এবং নেচারকেই ওয়ার্শিপ করব। এই গ্রুপটাকে আবার এই প্রোটেস্ট্যান্টরা কিন্তু দেগে দিল উইচ হিসাবে, উইজার্ড হিসাবে। এইখান থেকেই কিন্তু ম্যালাইন করা শুরু হলো উইচক্রাফটকে, ওকে। যে ইট ইজ সামথিং রিলেটেড টু ইভিল, বিকজ এরা যে গ্রুপটা পেগানিজম ফলো করতে লাগলো, তারা কিন্তু প্রকৃতির সাথে নিজেদের অ্যালাইন করার সুবাদে আগাম পূর্বাভাস পেতে শুরু করলো, কখন ভূমিকম্প হবে, কখন জলোচ্ছ্বাস হবে, কখন ফ্লাড হবে, খরা হবে বা মহামারী হতে চলেছে, এবং তারা সেই অনুযায়ী সেইভাবে নিজেদের প্রোটেক্ট করতে শুরু করলো। সেটা ন্যাচারালি এদের সহ্য হলো না, এবং এরা তখন এদেরকে ম্যালাইন করতে শুরু করলো অ্যাজ উইচেস অ্যান্ড উইজার্ড, দোজ হু আর আগেনস্ট অ্যান অর্গানাইজড কাল্ট। ওকে। এবং সেখান থেকে উইচক্রাফটকে ম্যালাইন করা শুরু হলো। উইচক্রাফটকে কিন্তু আমি বলবো একটা নিউট্রাল টুল, সামওয়াট লাইক প্রেয়ার, সামওয়াট লাইক এনার্জি চ্যানেলাইজিং, যেটাকে আমরা ব্যবহার করতে পারি নিজের ভালোর জন্য, নিজের পার্সোনাল গ্রোথের জন্য, হিউম্যানিটি ম্যানকাইন্ডের ভালো করার জন্য, ইকোলজির ভালো করার জন্য, এন্টায়ার ইউনিভার্সের গ্রো করার জন্য। উইচক্রাফট কিন্তু একটুও ম্যালাইন করার মতন জিনিস নয়। আচ্ছা, এই যে উইচক্রাফটের যে রিচুয়ালগুলো হয়, এগুলো করার জন্য কি কোনো স্পেসিফিক এনার্জি, সিম্বল বা অবজেক্টকে ব্যবহার করা হয়? হ্যাঁ, উইচক্রাফটে আমরা বেশ কিছু স্পেসিফিক এনার্জি, স্পেসিফিক সিম্বলস ইউজ করে থাকি, অবজেক্টস ইউজ করে থাকি। সিম্বলসের মধ্যে আমি প্রথমেই বলবো যে আমি যেটা পড়ে আছি আঙুলে, এইটা আঙ্ক। দিস ইজ ভেরি ভাইটাল সিম্বল ইন উইচক্রাফট। এটা এসেছে ইজিপ্ট থেকে, এবং এটা ভাইটালিটির সিম্বল। এটা ভাইটালিটির সিম্বল। এটা এখানে একটা রয়েছে, যেটা চিহ্নটার মধ্যে আমি খুলে দেখাচ্ছি, এটার মধ্যে একটা লুপ রয়েছে। দিস লুপ ইজ দ্য ফিমেল পোর্শন অ্যান্ড দিস ইজ দ্য মেল পোর্শন। ইট ইজ লাইক সামথিং লাইক আওয়ার শিবা। হ্যাঁ। It is the female and it is the male portion, and this is the continuity of life. তার মানে ক্রিয়েশন তৈরি হচ্ছে, because without the female and without the male there is nothing creativity. So it is the symbol of vitality which is very important in witchcraft. এছাড়াও উইচক্রাফটে আমরা ব্যবহার করে থাকি চ্যালিস ফর ওয়াটার, চ্যালিস ফর হোয়াট শুড আই সে, মানে গডেসকে অফারিং হিসাবে চ্যালিসে ওয়াটার দেওয়া হয়। চ্যালিস রিপ্রেজেন্টস আওয়ার ইমোশন। আমাদের ওয়াটার মানে হচ্ছে ইমোশন রিলেটেড সামথিং। উইচক্রাফটে আমরা যে সিম্বলগুলো ব্যবহার করি তার মধ্যে আমি ট্রাইস্কেলের কথা বলবো, যেখানে 3টে স্পাইরাল আছে। 3টে স্পাইরাল হচ্ছে লাইফ, ডেথ, রিবার্থ এর সিম্বলিজম, মানে ওভারঅল একটা ট্রান্সফরমেশন। আমরা ইউজ করে থাকি কলড্রন ইজ আগেন গডেসেস উম্ব। আমরা মনে করি যে দেবীর গর্ভাশয়, কিন্তু দ্যাট ইজ আ সিম্বল অফ ট্রান্সফরমেশন। আমরা ইউজ করে থাকি ট্রিকেটা ইউজ করে থাকি, যেখানে আমাদের চাঁদের ওয়্যানিং, ওয়্যাক্সিং এবং ফুলমুন এর ট্রিকেটা একটা। আমরা ইউজ করে থাকি আরেকটা, যেখানে একটা হোল সার্কেল থাকে, তার মাথায় একটা ক্রিসেন্ট থাকে, দ্যাটস দ্য সিম্বল অফ হর্ন গড। ওটা হচ্ছে রাদার একটা মেল সিম্বল, যেখানে পাওয়ার, একটা ওয়াইল্ডনেস কাজ করে, সেটা আমরা দেখে থাকি। এইগুলো আমরা উইচক্রাফটে ব্যবহার করে থাকি। এছাড়া আমরা উইচক্রাফটে অ্যাথমি ইউজ করি, আমরা ভ্যান্ড ইউজ করি, ক্রিস্টালস ইউজ করি, ক্যান্ডেলস ইউজ করি। ক্যান্ডেলস ভেরিয়াস কালার্সের ক্যান্ডেল ইউজ করি, যেমন গ্রিন ফর প্রসপ্যারিটি, হোয়াইট ফর প্রোটেকশন, এরকম ক্যান্ডেলস আমরা ইউজ করে থাকি। এইগুলো মোটামুটি উইচক্রাফটে ব্যবহার করা।
ওকে, তোমার কি মনে হয় উইচক্রাফটের সব থেকে বেশি মিসআন্ডারস্টুড সাইড কোনটা, মানে যেটা মানুষ সব থেকে বেশি ভুল বোঝে? উইচক্রাফটের মিসআন্ডারস্টুড সাইডটাই বোধহয় সবচেয়ে বেশি, না হলে তো আমাদের স্যালেম উইচান্টই হতো না। এই মাসেই স্যালেম উইচান্ট হয়েছিল এবং আমাদের ফেলো উইচ এবং উইজার্ডদের 1 মার্চ ছিল, জ্যান্ত ছিল সালেমে। হ্যাঁ, তো মিসআন্ডারস্টুড দিকটাই বোধহয় সবচেয়ে বেশি। আমরা সেটান ওয়ার্শিপার, আমাদের সাথে সেটানের বিয়ে হয়, উই হ্যাভ চিলড্রেন উইথ সেটান, আমরা মানুষের রক্ত খাই, আমরা মানুষের বলি দিয়ে থাকি, এবং আমাদের মানে আমরা কোনো জন্তু জানোয়ার কাউকেই স্পেয়ার করি না। whereas একটা উইচ কিন্তু উইদাউট অ্যানিমালস থাকতেই পারে না, তার আশেপাশে সবসময় অ্যানিমালস থাকবেই, সেটা ক্যাটই হোক, ডগই হোক, শিপ হোক, গোট হোক কিংবা বার্ড হোক, যেই ফর্মেই হোক না কেন, আমি রাস্তায় বেরোলে অটোমেটিক্যালি অ্যানিমালস গেট অ্যাট্রাক্টেড টুয়ার্ডস মি। সেটা আগে আমি ডগসদের প্রতি স্কেয়ার থাকতাম, কিন্তু এখন আমার নিজের বাড়িতেই 5টা ল্যাব্রাডর আছে, তো আমি এখন ডগদের একটুও ভয় পাই না। তো দেখেছি রাস্তায় বেরিয়ে যে সে গরুই হোক, পথ চলতি গরুও হলেও সে কিন্তু অ্যাট্রাক্টেড হয়ে যাচ্ছে। এটা কিন্তু আমি আমার ক্ষেত্রেও দেখেছি, মানে তুমি তো দেখলে আমার বাড়িতে, হ্যাঁ। ঠিক আছে, ইনফ্যাক্ট রাস্তায় বেরোলেও আমি যদি কোনো অচেনা জায়গাতেও যাই, সেখানকার কুকুর হোক, বেড়াল হোক, সবাই গায়ে গায়ে ঘুরতে থাকে, তো তখন না নিজেকে খুব মানে একজন গুড হিউম্যান বিং মনে হয়, যে ওরা একদমই হয়তো তাই। চিনতে পারে তাই আমার একদমই কাছে তাই। আসছে। কারণ পৃথিবীটা তো আমাদের একার বসবাস করার জায়গা নয় Exactly. অরিত্র। পৃথিবীটা যিনি বানিয়েছেন, ওপরওয়ালা, তিনি সবার জন্য বানিয়েছেন, একদম। যাতে সবাই আমরা শান্তিপূর্ণ সহ অবস্থান করতে পারি। তাই পৃথিবীতে যদি এই প্রাণীগুলো না থাকে তাহলে কি ভয়ঙ্কর হতে পারে। জীবজগতের ভারসাম্যটাই নষ্ট হয়ে যাবে। একদমই একদমই। একটা পিঁপড়েরও যদি ক্ষতি হয়, আলটিমেটলি ক্ষতিটা কিন্তু আমাদেরই হবে, সেটা আমাদের বুঝতে হবে। আমি তাই জন্য এটা দেখেছি যে এই জন্তু জানোয়াররা কিন্তু অবলা প্রাণী, তো এরা আইডেন্টিফাই করে ফেলে যে আমাদের মধ্যে কিছু অতীন্দ্রিয় ক্ষমতা মানে রয়েছে। মাঝে মধ্যে এরকমও হয় আমাকে লুকিয়ে লুকিয়ে রাস্তা দিয়ে যেতে হয়, কারণ যাতে এসে আমার গায়ে হামলে না পড়ে। একদমই তাই, আমার ক্ষেত্রেও এটাই হয়। আচ্ছা, আমি আর একটা কথা জানতে চাইবো, কারণ যেহেতু কথার মাঝখানেই তুমি আর একটা কথা বলেছিলে যে তুমি ডেমোনোলজিও প্র্যাকটিস করো, তোমার মনে হয় না ইটস টু ডেঞ্জারাস? ডেমোনোলজি নিয়ে আমি বলবো, ডেমোনোলজি ইজ মোর অফ আ ফিলসফি ওকে, দ্যান অফ আ প্র্যাকটিস। ডেমোনোলজি একটা এখন লোকে কাল্ট বানিয়েছে, কিন্তু আমি এটাকে কাল্ট বলবো না, ইটস আ ফিলসফি টু আন্ডারস্ট্যান্ড। আজকে আমি হয়তো যে কথাটা এখানে বলবো তার জন্য হয়তো আমি খুব ট্রোলড হব, আমি জানি, কিন্তু কথাটা না বলে আমি পাচ্ছি না। সেটা হচ্ছে যে শিবা ইজ শিবা, শিবা ইজ রুদ্রা অ্যান্ড শিবা ইজ কালভৈরব। শিবেরই 3টে ফর্ম। তুমি আমি ঘরে কি পুজো করি অরিত্র? শিব। কালভৈরব বা রুদ্রের পুজো করি না। কেন করি না? কারণ আমরা বোধহয় ওই এনার্জিটাকে হ্যান্ডেল করতে পারবো না। এক্স্যাক্টলি। কালভৈরব বা রুদ্রের যে রূপটা, সেটা তো শিবের ওই ডেভাস্টেটিং রূপটা, যে ডেভাস্টেটিং রূপটাকে আমরা অ্যাভয়েড করার চেষ্টা করি, ভয় পাই। কিন্তু কালভৈরব বা রুদ্র বাদ দিয়ে তো শিব নয়। শিবের গণ যারা রয়েছেন তাদের উপাসনা করা ছাড়া শিব উপাসনার তো নিরর্থক। যারা শৈবাইট, যারা শিব উপাসক, তারা তো এক কথায় বলবে যে শিবের গণেদের উপাসনা না করলে শিব উপাসনা অসম্পূর্ণ থেকে যাচ্ছে। ডেমোনোলজি, ডেমনসরা, আমি ডেমনস বলবো তাদেরকে উইথ ফুল রেসপেক্ট, তারা হচ্ছেন ঈশ্বরের সেই রুদ্র রূপের ফর্মটা। কি বলছো? একদম। আমি বললাম আমি আজকে এখানে যেটা বলবো তার জন্য আমি হয়তো ভয়ঙ্কর ট্রোলড হব, কিন্তু কিচ্ছু করার নেই। আমি নিজে প্র্যাকটিস করে যেটা দেখেছি সেটা তো আমাকে বলতেই হবে। সত্যিটা সত্যি। সূর্য আকাশে উঠলে যেমন চেপে রাখা যায় না, তেমনি এটাও সত্যি যে ঈশ্বরেরই রুদ্র রূপটা হচ্ছে ডেমোনোলজি। লুসিফারকে ফলেন অ্যাঞ্জেল বলা হয়। ফলেন অ্যাঞ্জেল মিন্স যে ঈশ্বরের থেকে বিতাড়িত, কিন্তু আমি বলবো লুসিফার ইজ মোর অফ আ গডলি দ্যান অফ আ ডেমন। ডেমনকে ডেইমন বলাটা ইটস লাইক
স্যাগ্রিগেটিং শিবা ফ্রম দ্য রুদ্রা অর দ্য কালভৈরব। আমরা কালভৈরব বা রুদ্রের উপাসনা করার জন্য অঘরীদের দেখি, তারা শ্মশানে সাধনা করে, অঘরীদের আমরা ভয় পাই। আমরা যারা ডেমোনোলজি করি তারা কিন্তু ওই রুদ্র রূপটাকে হ্যান্ডেল করতে পারি বলেই ডেমোনোলজি করি। ডেমনিক ফোর্স হচ্ছে ঈশ্বরের সেই রুদ্র রূপটা, এবং সেই রুদ্র রূপটা সেটানকে যদি আমি বলি তাহলে ঈশ্বরের যদি একটা বিনাইন ফর্ম থাকেন ঈশ্বর, একদম এপিটমি আমি বলি নিরাকার ঈশ্বর, সেটান হচ্ছেন সেই নিরাকার রুদ্র রূপটা। ওকে, কেউ কি কোনো দিন দেখেছে সেটানকে? কে বলল যে মাথায় শিং থাকে, একটা লেজ থাকে? কেউ সামনে থেকে কোনো দিনও দেখেছে? আমাকে নিয়ে এসে দেখাক একজনও সামনে দাঁড় করিয়ে যে এরকম দেখতে হয় সেটানকে বা লুসিফারকে বা লিলিথকে বা হেকেটিকে। বাট ইজিপশিয়ান স্ক্রিপচার্সে যে ছবিগুলো উঠে এসেছে, দেখো, মাইথোলজি হ্যাজ আ পয়েন্ট। আমরা মহিষাসুরকে দেখছি ভয়ঙ্করভাবে মা দুর্গার পায়ের তলায়, সে মহিষের ইয়ে থেকে বেরিয়ে তাকে মা বধ করছেন। মহিষাসুর, না মহিষাসুর কথাটা আক্ষরিক অর্থে আমরা মহিষ আসুর করে দিলাম, কিন্তু অ্যাকচুয়ালি তার মধ্যে মহিষের কোয়ালিটিগুলো ছিল, তাদের চিহ্ন ছিল মহিষের শিং। তার সেই চিহ্নগুলো, সে মহিষ যে যে জিনিসগুলো করে বা মোষ যে জিনিসগুলো করে, সেই জিনিসগুলো বা সেই ফরম্যাটগুলো সেগুলো সে করত। অ্যাগ্রেশন, সেই জায়গা থেকে আমরা তাকে মহিষাসুর বানিয়ে দিলাম। ঠিক সেরকমই আমরা কিন্তু ডেমন্সদেরকে কখনো ওইভাবে বলতে পারি না যে এরকম দেখতে হবে, কারণ তাহলে আমাদের চাক্ষুষ প্রমাণ দরকার, যেটা আমাদের কাছে নেই। সেই চাক্ষুষ প্রমাণ কিন্তু আমাদের কাছে নেই। মাইথোলজির হাত ধরে যদি আমি দেখি, তাহলে মাইথোলজিতে যা যা গল্প কাহিনী আছে সেই গল্প কাহিনী বলবো। কারণ আমি আবারও মহিষাসুরের কথায় আসবো, কারণ চণ্ডীতে মহিষাসুরের যে বর্ণনা দেওয়া আছে সেখানে কিন্তু কোথাও বলা হয়নি তাকে মহিষ রূপী। মা দুর্গার সাথে তার কয়েক হাজার বছরের যুদ্ধ চলেছে, তাহলে আমি ধরে নিতে পারি যে মা দুর্গা বা চণ্ডীর সমকক্ষ তিনি শক্তিতে, তবেই তিনি। তুমি যদি তোমার সমকক্ষ আরেকজনকে না পাও, তাহলে তুমি যুদ্ধ চালিয়ে যাবে কি করে? একদম। তাহলে সেই সমকক্ষতা তিনি অর্জন করেছিলেন, তাহলে তাকে আমরা কি করে? কিন্তু দেবরাজ ইন্দ্রকেও হারিয়েছিলেন। তিনি তো দেবরাজ ইন্দ্রকেও হারিয়েছিলেন, এটা একদম সত্যি কথা। তো এটা আমাদেরকে বলতে হবে যে ডেমন্সরা অ্যাকচুয়ালি ঈশ্বরের সেই রুদ্র রূপটা, যে রুদ্র রূপটা আমরা হ্যান্ডেল করতে পারি না। আমরা হ্যান্ডেল করতে পারি না বলে আমরা সেটাকে স্টিগমাটাইজড করে দিলাম যে এরা ভয়ঙ্কর, এদেরকে যদি আমরা ডাকি তাহলে বোধহয় ভয়ানক কিছু হবে। কিন্তু আমি এরকম কাজ করেছি যেখানে আমি অন এয়ার অন ক্যামেরা এটা বলছি, দায়িত্ব নিয়ে বলছি, যেখানে ডেমোনোলজির মাধ্যমে একজনের সংসার পরিপূর্ণ করেছি। ওকে, তাহলে দিদি আমাকে একটা কথা বলো, এখানে আমার নিজের মধ্যে একটা বিশাল কনফিউশন ক্রিয়েট হচ্ছে, কারণ আমি প্রচুর মানুষের ঘটনা শুনেছি, তো সেক্ষেত্রে আমি অনেকবার এরকম ঘটনাও শুনেছি যেখানে ডেমনিক পজেশনের উল্লেখ ছিল। তো যদি এটা অলমাইটি ঈশ্বরেরই একটা কি বলবো হায়ার এনার্জেটিক ফর্ম হয়ে থাকে, তাহলে সেক্ষেত্রে পজেশন বা তাদের এই নেগেটিভ ফোর্সের কি ব্যাখ্যা থাকতে পারে? আচ্ছা, তুমি ভর হওয়া দেখেছো? হ্যাঁ। তাহলে ভর হওয়াটা কি? ঈশ্বর, তুমি ভর বিশ্বাস করো? ঈশ্বর পজেশন মানুষ তো করে, আমি করি বা না করি, জেনারেল মানুষ তো ভর হওয়াটাকে বিশ্বাস করে, তাহলে সেটা তো ঈশ্বরের পজেশন। আমাকে একটা কথা বলো, এই যে ডেমোনোলজি, উইচক্রাফট বা যে কোনো ওয়েস্টার্ন অকাল্টের ক্ষেত্রে আমরা দেখেছি যে পেন্টাগনের ইউজ করা হয়, যেখানে একটা স্টার থাকে এবং একটা রাউন্ড শেপ থাকে। এটা আমার পুরোটাই দেখা জিনিস। তো এটা কি কারণে করা হয়? পেন্টাকেলটা আমাদের উইচক্রাফটের একটা ফর্ম, যেখানে 4টে এলিমেন্টকে আমরা ইনক্লুড করি অ্যান্ড গডেসকে ইনক্লুড করি, এয়ার, ওয়াটার, ফায়ার, আর্থ আর গডেস। এটা হচ্ছে একটা শুভ চিহ্ন, অশুভ কোনো চিহ্ন নয়। ওকে, এটা আমাদের উইচক্রাফটের মধ্যে অত্যন্ত পবিত্র চিহ্ন, এবং আমরা আমাদের যে পুজোর স্থান, যেটাকে আমরা অল্টার বলি, সেই অল্টারে অফকোর্স একটা পেন্টাকেল থাকতেই হবে, কারণ ওই যে বললাম সবটাই ওই পঞ্চভূতের খেলা।
পঞ্চভূতকে ওয়ার্শিপ করাটাই প্রধান কাজ। তোমার কথাগুলো শুনে না আমি একটার সাথে আর একটা জিনিসকে কানেক্ট করতে পারছি। তার কারণ এর আগেও এরকম মানুষ আমার পডকাস্টে এসছেন যারা ডেমোনোলজি প্র্যাকটিস করেন, এবং তাদের সাথে কথা বলে আমি এটা বুঝতে পেরেছি যে বিভিন্ন কাজের জন্য বা বিভিন্ন কারণে তারা যখন ডেমনকে সামন করে বা ইনভোক করে, সেক্ষেত্রে তারা তখন ব্লাড দেয়, সেখানে অ্যালকোহল দেয়, সেখানে মাংসের উল্লেখ থাকে, ঠিক আছে? এখন আমি এটা রিলেট করতে পারছি যে আমাদের যখন কোনো দেবদেবীর তান্ত্রিক ফর্মের পুজো করা হয় তখনও এই জিনিসগুলোর একদম মেনশন করা থাকে। একদমই তাই। ওকে, একদমই তাই। এবং ব্লাড বলতে কিন্তু তুমি ব্লেড দিয়ে কেটে ঝরঝর করে রক্ত না, তুমি একটা পিন ফুটিয়ে বা ডায়াবেটিক ল্যান্সেট ফুটিয়ে যতটুকু রক্ত বেরোয় তার 3 ফোঁটা রক্তই কিন্তু এনাফ ফর এনি ডেমনিক ওয়ার্ক। আর কেউ যদি সেটাতেও ভয় পায় তাহলে সে রেড ওয়াইন অফার করবে, সে রেড ওয়াইন অফার করতে পারে। কেন, অনেকে তো রক্ত ভয় পায়, তো সেক্ষেত্রে রেড ওয়াইন অফার করা যেতে পারে। মানে তুমি এটা পুরো কনফিডেন্টলি এটা বলছো যে ডেমোনোলজিতে যে ডেমনের উল্লেখ রয়েছে, যেমন অ্যাসমোডিয়াস, বেলিয়াল, ব্যাহামত, এই সব নামধারী যে ডেমনের উল্লেখ রয়েছে, এরা সবাই অলমাইটি গডেরই এক একটা ডেভাস্টেটিং রূপ। সলোমনের গয়সিয়া যদি তুমি লেসার কিটা পড়ো তাহলে তুমি প্রথমত ওই বইটা খুব জটিল বই, বইটা ডিসাইফার করাই খুব কঠিন, কিন্তু বইটা যদি তুমি পড়ো তাহলে তুমি একটা জিনিস অনুভব করবে যে 72 ডেমন্সের কথা বলা হয়েছে, সেই 72 ডেমন্সের কোনো না কোনো মানে সাইড রয়েছে বা আসপেক্ট রয়েছে যেটা তারা ফুলফিল করে। আচ্ছা, প্রত্যেকের একটা কেন একাধিক আসপেক্ট রয়েছে। তাহলে আমাদেরও তো দেবদেবীদের বিভিন্ন আসপেক্ট রয়েছে। যেমন মা ষষ্ঠীর পুজো করা হয় সন্তান লাভের জন্য, শীতলা মায়ের পুজো করা হয় বিভিন্ন মহামারী গোছের অসুখের হাত থেকে বাঁচার জন্য। তাহলে আমাদেরও তো আসপেক্ট রয়েছে। তাহলে ডেমন্সদেরও তো দেবতার সাপেক্ষে, মানে দেবতার যে আসপেক্টগুলো রয়েছে তারই রুদ্র আসপেক্টগুলো আমরা ডেমন্সের মাধ্যমে দেখতে পাই। ওকে, রুদ্র আসপেক্টগুলো। এবং পজিশন যেটাকে তুমি বলছো, সেই পজিশনটা যেমন ঈশ্বরের ভর হওয়া আমরা দেখি যে ভর হচ্ছে, লোকে ভরের মাধ্যমে বলছে নানান কথাবার্তা। ডেমনিক পজিশন কিন্তু এক্স্যাক্টলি ভর নয় আমি বলবো না, বাট ইফ ইউ আর নট আ গুড অ্যাডেপ্ট তাহলে তোমার ডেমনিক পজিশন হতে পারে। সেটা টেম্পোরারি। এবং আর অনেক প্র্যাকটিশনার নিজের মধ্যে ডেমনকে আহ্বান করে নিয়ে আসে, পজেস করায় তাদের নিজস্ব নলেজের জন্য, নিজস্ব ক্রিয়াকর্মের জন্য। সেটা একটা আলাদা দিক। কিন্তু ডেমন্সদের দিয়ে বিনাইন কাজ করানো যায়, সেটার কিন্তু অজস্র এক্সাম্পল আছে, অজস্র। ডেমোনোলজি প্র্যাকটিস করতে গেলে কি কি স্যাক্রিফাইস করতে হয়? ডেমোনোলজি আমি আগেই বললাম মোর অফ আ ফিলসফি। একটা গাইডেন্স ভীষণ দরকার হয়। সঠিক গাইডেন্স ছাড়া ডেমোনোলজি প্র্যাকটিস করা উচিত না। ইউ ক্যান প্র্যাকটিস উইচক্রাফট, তুমি বই ঘেঁটে উইচক্রাফট সম্বন্ধে জেনে, রেমো বাকল্যান্ড আছে, গ্যারেল গার্ডনার আছে, মডার্ন উইচক্রাফটের যিনি স্রষ্টা তিনি গ্যারেল গার্ডনার। এই বইগুলো তুমি প্রক্রিয়র করে পড়তে পারো, জানতে পারো, উইচক্রাফট প্র্যাকটিস করতে পারো। সোলো উইচেস হয়, সলিটারি উইচেস হয়, কিন্তু উইদাউট আ গুরু, উইদাউট আ টিচার, উইদাউট আ গাইডেন্স ডেমোনোলজি প্র্যাকটিস করা ইজ রিয়েলি টাফ, বিকজ ইটস আ ভেরি ভেরি এনশিয়েন্ট ফিলসফি, যেখানে কিন্তু তোমাকে গাইডেন্সটা খুব ইম্পর্টেন্ট, যে তুমি লাইফস্টাইল কীরকম লিড করবে, কী ধরনের চিন্তাভাবনা বা মানসিকতা তোমার হবে, তবেই তুমি ডেমন্সদের হ্যান্ডেল করতে পারবে। কারণ আবারও বলছি, আমরা অঘরীদের দেখে যে ভয়টা পাই, কারণ তারা পারে ওটাকে হ্যান্ডেল করতে, ওই রুদ্ররূপটাকে। সেই রুদ্ররূপটাকে হ্যান্ডেল করার জন্য নিজের জীবনচর্চার মধ্যে বদল আনতে হয়, এবং প্রপার গাইডেন্স ছাড়া কিছুতেই ডেমোনোলজি প্র্যাকটিস করা উচিত না। আমি বলবো এটা ভয়ঙ্কর বুমেরাং হতে পারে। অতএব ডেমোনোলজি শুধু বই দেখে বা কিছু ভিডিওস দেখে, ইউটিউব দেখে ডেমোনোলজি প্র্যাকটিস করা একেবারেই উচিত না। কেন না, আজকে ফার্স্ট টাইম আমার মনে হচ্ছে আমি একজন রিয়েল উইচের সাথে কথা বলছি। ওকে, আরও অনেক কিছু জানার ইচ্ছা হচ্ছে, বাট জানি পডকাস্ট অনেক বড় হয়ে যাবে। বাট যেটার জন্য আমি নিজে অনেক বেশি এক্সাইটেড সেটা হচ্ছে তোমার নিয়ার
এক্সপিরিয়েন্সেসের ঘটনাটা আমি শুনতে চাই। Okay. যে আমি বলবো তুমি সেখান থেকেই শুরু করো, যেখান থেকে তুমি কেন ফেস করেছিলে এবং তারপর তুমি কি ফেস করেছো, মানে আগের আর পরের যে জার্নিটা সেটা আমি জানতে চাই তোমার কাছ থেকে। ঘটনাটা এরকম হয়েছিল যে আমার স্কুলের সামার ভ্যাকেশন পড়েছিল। তো স্কুলের সামার ভ্যাকেশন পড়াতে আমি সেই ছুটিটা ইউটিলাইজ করি। আমরা স্পট ঠিক করি শিমলিপাল আচ্ছা। ফরেস্ট, ওড়িশা। তো ওড়িশা গভর্নমেন্টের মানে ওটিডিসির গেস্ট হাউস আছে লুলুংয়ে, ওদের যে রিসর্টগুলো রয়েছে। তো লুলুং একদম হার্ডকোর ফরেস্টের মধ্যে। মানে হার্ডকোর ফরেস্ট মানে কীরকম ফরেস্ট, যেখানে সল্ট পিট করা আছে, মানে প্রায় 4 মানুষ 5 মানুষ গভীর সল্ট পিট করা আছে, হাতিরা সেখানে সল্ট লিক করতে আসে। তো সেখানে আমি যাই। আমি জানতাম না, আমি সেই সময় ক্যারি করছিলাম। তো আমি ঘুরি, ফরেস্ট সাফারি করি। ফরেস্ট সাফারি করতে গিয়ে আমার মিসক্যারেজ হয়ে যায়। আচ্ছা। মিসক্যারেজ হয়ে যাওয়ার পর সেটা আমি বুঝতে পারিনি, আমার পেটে খুব যন্ত্রণা হতে শুরু করে। তো আমি গেস্ট হাউসে ফিরে আসি সন্ধেবেলায়। গেস্ট হাউসে ফিরে এসে আমি যখন স্নানে যাই, তখন কারণ গরমকাল, খুব ফরেস্ট সাফারি করেছি, ভীষণ ধুলো টুলো লেগে গেছে, স্নান করতে গেছি। তো ফ্রেশ হতে গিয়ে দেখছি যে আই অ্যাম ব্লিডিং প্রফিউসলি। মানে ট্যাপ ওয়াটার খুলে দিলে, জাস্ট খুললে যে ধারায় জলটা পড়বে সেরকমভাবে ব্লাড আমার বেরোচ্ছে। এবং আমি ওটা দেখে প্যানিকড হয়ে যাই, নিজে একটু প্যানিকড হয়ে যাই ফর আ মোমেন্ট, কারণ তখন আমি ঠিকভাবে এই অকাল্ট পাথে আসিনি। তো আমি আমার হাজব্যান্ডকে ডাকি, বেশ ভয় পেয়েই ডাকি। কোনো রকমের টাওয়েল র্যাপ করে আমাকে প্রায় পাঁজা কোলা করে বিছানায় শোয়ানো হয়। এবার শোয়ানোর পরে আমার হাজব্যান্ডও খুব প্যানিকড হয়ে যায় যে কী করবে, দিশা খুঁজে পাচ্ছে না। তো গেস্ট হাউসের যিনি ম্যানেজার ছিলেন তাকেও ডাকা হয়, আর কিছু মেম্বার্স ছিলেন তাদেরকে ডাকা হয়। লাকিলি আমরা যে গাড়িটা করে, মানে যে জিপটা করে ফরেস্ট সাফারি করেছিলাম, সেই জিপটা যায়নি। কালবৈশাখী আসছিল, খুব ঝড় উঠেছিল, তো ড্রাইভারটি যায়নি, ড্রাইভারটি থেকে গিয়েছিল। আর ওই লুলুং গেস্ট হাউসে সব কিছু সোলারে চলে। তো সোলারের নিয়ম হচ্ছে যে মোটামুটি সূর্য অস্ত যাওয়ার পর ঘণ্টাখানেক ঠান্ডা হলে প্যানেলটা, তারপর সব অপারেটিভ হয়। তো ওখান থেকে কোনো ফোন কল যাচ্ছিল না। নিয়ারেস্ট যে শহরটা ছিল সেটা 32 কিলোমিটার দূরে, 32 কিলোমিটার্স, বাড়িপাদা। তো সেখানে কন্ট্যাক্ট করার কোনো রাস্তা খুঁজে পাওয়া যাচ্ছিল না। তো যে ড্রাইভারটি ছিল, সেই ড্রাইভার ভদ্রলোক খুব ভালো ছিলেন। তিনি হঠাৎ পুরোটা তিনি প্রথমে বুঝতে পারেননি, তারপরে যখন গ্র্যাভিটি অফ দ্য সিচুয়েশনটা তিনি বুঝতে পেরেছেন, তখন তিনি বললেন যে আপ রুকিয়ে মে যা রাহা হুঁ। তখন আমার হাজব্যান্ড মানে বুঝতে পারছে না যে ড্রাইভারের উপর ভরসা করে কতটা, কিন্তু সত্যি ভদ্রলোক ভীষণ ভালো। উনি বলেছিলেন যে আমি যেখান থেকে পারি, যেমন করে পারি, কিসি ভি ডক্টর কো मैं उठा के लाऊंगा। তো ভদ্রলোককে আমরা রিলিজ করে, আমার তো তখন কোনো মানে অবস্থাই নেই, আমি কিছু বুঝতেই পারছি না। এবং আমার মা কিন্তু খুব মনের জোর নিয়ে দাঁড়িয়েছিলেন। আমার মাও পেশায় শিক্ষিকা। আমার মা খুব মনের জোর নিয়ে পাশে দাঁড়িয়েছিল এবং বলছিল তোর কিছু হবে না। তো আমি সেটুকু শুনতে পাচ্ছিলাম এবং আমি না সবাইকে বলার চেষ্টা করছিলাম যে এক্স্যাক্টলি আমার কোনো কষ্ট তখন আর হচ্ছে না, মানে পেটে ব্যথা কিচ্ছু হচ্ছে না। আমি বলতে চাইছিলাম যে আমি খুব কমফোর্টেবল আছি, কিন্তু আমি কিছুই বলতে পারিনি। আমি কিন্তু বলেছি, আমার পরিষ্কার মনে আছে যে আমি বলেছি, কিন্তু সেটা কোনোটাই নাকি অডিবল হয়নি। যাই হোক, তো ওই ছেলেটি যায় এবং প্রায় ঘণ্টাখানেক বাদে 2টি ডাক্তার নিয়ে ফেরে। এই ঘণ্টাখানেকের মধ্যেই আমার কিন্তু হয়ে যায়। এই 1 ঘণ্টা আমার যে ব্লিডিং হচ্ছে, এবং আমি ও নেগেটিভ, আমি ব্লাড গ্রুপ ও নেগেটিভ। তো আমার যে ব্লিডিং হয়ে যাচ্ছে, প্রফিউজ ব্লিডিং, এই ব্লিডিংয়ের ফলে আমার কন্ডিশন খুব খারাপ হয়ে যাচ্ছে এবং আমার মনে হচ্ছে যে আমি একটা নরম গদির মধ্যে ডুবে যাচ্ছি। প্রথমে আমার যে ফিলিংসটা হচ্ছে এবং খুব আরাম লাগছে। আমি কিন্তু সবাইকে দেখতে পাচ্ছি যে আমার মা আমার মাথার কাছে বসে আদ্যাস্তোত্র জপ করছে, আমার হাজব্যান্ড পাগলের মতো কাঁদছে, মাথা ঠুকছে দেওয়ালে, এবং আমি না সমানে বলে যাচ্ছি যে
তোমরা এরকম করছো কেন? আই এম কোয়াইট ওকে, আই এম কোয়াইট ফাইন। এখন আমি যে কারণে কারুর বাড়িতে গিয়ে কাঁদি না বা কাঁদতে না করি, কারণ বুঝি যে যে গেছে সে কিন্তু আপ্রাণ বলতে চায় যে আমি আছি এখানে, কিন্তু আফসোসের বিষয় আমরা সেটা শুনতে পাই না, আমাদের পঞ্চেন্দ্রিয় সেটাকে গ্রাস্প করতে পারে না। ওরকম যখন অবস্থা, তখন আমি ওই নরম গদিটার মধ্যে ডুবতে ডুবতে আমার মনে হলো হঠাৎ করে আমি একটা টানেলের মধ্যে দিয়ে চলে গেলাম, একটা অন্ধকার টানেল। সেই অন্ধকার টানেলটা এক লহমায় ক্রস করে গেলাম, এক লহমায় ক্রস করে গিয়েই মনে হলো কয়েক লাখ ওয়াটের বাল্বের আলো, সে আলোয় চোখ ধাঁধিয়ে যাচ্ছে এমন আলো, সেই আলোর মধ্যে আমি পড়ে গেলাম। আমি কিন্তু শরীরে নিজেকে দেখতে পাচ্ছি না, যেটা কাজ করছে সেটা হচ্ছে আমার কনসিয়াসনেসটা, আমার চেতনা। আমি শরীরে কোথাও নিজেকে দেখতে পাচ্ছি না। এবার ওই আলোর মধ্যে আমি খানিকক্ষণ উইথস্ট্যান্ড করার পর আস্তে আস্তে তাকালাম, তাকিয়ে আমার সমস্ত পূর্বপুরুষদের দেখতে পাচ্ছি, যেমন আমার ঠাকুর দাদা, বাবার বাবা, মায়ের বাবা, মায়ের মা। কিন্তু আমার বাবার হয়ে গেছে, আমার বাবাকে আমি দেখতে পাইনি, একদমই দেখতে পাইনি। আমি কিন্তু এদেরকে দেখতে পাচ্ছি। আমার এক মাসি ছিলেন, তাকে দেখতে পাচ্ছি, কিন্তু আমার বাবাকে আমি দেখতে পাইনি। যেটা আমি পাইনি সেটা আমি পাইনি। এবং এদের দেখে আমি খুব উৎফুল্লিত, কারণ আমি অনেক দিন বাদে এদেরকে দেখতে পেয়েছি। আমার খুব আনন্দ লাগছে যে আমি এদের সাথে রিইউনাইট হতে পেরেছি। কিন্তু তারা আমাকে দেখে একটুও খুশি না। আমি অদ্ভুত লাগলো যে তারা আমাকে দেখে ওয়েলকাম করার বদলে ভুরু কুঁচকে আমার দিকে তাকালেন, মানে অ্যাজ ইফ তাদের মুখে চোখের এক্সপ্রেশনটা হচ্ছে হোয়াই ইউ আর হিয়ার, ইট ইজ নট দ্য টাইম, ইট ইজ নট দ্য প্লেস। আমি কিন্তু খুব খুশি হয়ে তাদের দিকে যত এগোতে যাচ্ছি, তারা তত আমার থেকে পেছিয়ে যেতে চাইছে। এই স্প্যানটা ছিল এই 1 ঘন্টার স্প্যানটা। এবং তারপরে আমার ঠাকুরদাদাকে আমি খুব ভালোবাসি। আমার ঠাকুরদাদার কাছে আমি মানুষ হয়েছি ছোটোবেলা থেকে, যেহেতু আমার বাবা মা দুজনেই ওয়ার্কিং। আমার ঠাকুমা ঠাকুরদাদার কাছেই আমি মেনলি মানুষ হয়েছি। তো আমার ঠাকুরদাদা আমার বুকের এখানটায় হাত দিলেন। হাতটা দেওয়ার সাথে সাথে আমি ওই টানেলটা দিয়ে আবার ব্যাক করলাম, এবং ব্যাক করার সাথে সাথে আমি যেটা কানে আমার ফার্স্ট ওয়ার্ডটা এলো, আমার গালের মধ্যে কেউ চড় মারছে এবং বলছে শি রিভাইভড। তখন আমাকে জিজ্ঞেস করছে, আমি জানি না যে তারা ডাক্তার, আমি কিছুই জানি না, হোয়াটস ইয়োর নেম, হোয়াটস ইয়োর নেম। তখন আমি জড়িয়ে জড়িয়ে নিজের নামটা কোনো রকমে বলতে পেরেছি। তখনও আমাকে তারা ইঞ্জেকশন দিয়ে যাচ্ছে। পরে আমি শুনেছিলাম 7টি বা 8টি লাইফ সেভিং ড্রাগস, যার মধ্যে কোরামিন, তারপরে পেনিসিলিন ড্রাগস, এগুলো দেওয়া হয়েছিল। হ্যাঁ, প্যাথেড্রিন, কোরামিন, এগুলো দেওয়া হয়েছিল যে আমাকে লাইফ সেভ করার জন্য, কারণ আমি একদম রেসপন্স করছিলাম, কোমায় চলে গেছিলাম একদম। এবং আমার পালস পাওয়া যাচ্ছিল না, আমার ব্লাড প্রেশার ফল করেছিল একদম। মানে যদি আমি টেকনিক্যালি বলি, তাহলে ডাক্তারি পরিভাষায় আই ওয়াজ টেকনিক্যালি ডিক্লেয়ার্ড। এবং ওনারা শেষ চেষ্টা করে যাচ্ছিলেন যে আমাকে যদি রিভাইভ করা যায়, কারণ আই ওয়াজ বেয়ারলি 26 দেন। আচ্ছা। তো আমাকে তখন ওনারা আস্তে আস্তে আমাকে মানে আমার গালে মুখে স্ট্রোক করতে লাগলেন এবং আমাকে বিভিন্ন কথা জিজ্ঞাসা করতে লাগলেন। কি সাবজেক্ট পড়ান, কোন সাবজেক্টে মাস্টার্স করেছেন, এগুলো টেকনিক্যাল কথাগুলো জিজ্ঞেস করতে লাগলো, যাতে আমি আমার সেন্সে ফিরতে পারি। এবং আমি ধীরে ধীরে বলতে শুরু করলাম। ততক্ষণে কিন্তু আমার খুব মানে বিরক্ত লাগছে, কারণ আমি ওই ওয়ার্ল্ডটা দেখে এসেছি, যে আনন্দের জগৎটা আমি দেখে এসেছি। তারপরে যে আবার আমাকে এই ওয়ার্ল্ডে ফিরে এসেছি, এটা আমি ততক্ষণে ডিস্টিংগুইশ করে ফেলেছি, যে আমি একটা অন্য কোথাও চলে গেছিলাম। এবং আমি যে এত কথা বলেছি যে তোমরা কাঁদছো কেন, তোমরা বিচলিত হচ্ছ কেন, আমি তো বা আমার কিছু হয়নি, আমি ওকে ফাইন, এরা কিছুই সেগুলো শুনতে পায়নি। নাথিং কুড বি হার্ড বাই দেম। এবং রিভাইভ করার পর আমাকে কিছু
খেতে টেতে দেওয়া হলো, প্রবাবলি গরম দুধ টুধ দেওয়া হয়েছিল খেতে, এবং তারপরের দিন আমাকে গাড়ি করে নিয়ে যাওয়া হলো বাড়িপাদাতে। সেখানে আমার নেসেসারি যা ডক্টর প্রসিডিওর ছিল সেগুলো করা হলো। কিন্তু আমার না এই পুরো এক্সপিরিয়েন্সটার মধ্যে ওই যে জগৎটায় আমি চলে গিয়েছিলাম, সেই জগৎটা ঘুরে ফিরে আমাকে হন্ট করে বেড়াচ্ছিল। আমার মনে হচ্ছিল আমাকে জোর করে কেন এখানে টেনে নিয়ে আসলো, কিন্তু ওখানে কিন্তু আমি ওয়েলকাম হইনি। এটা কিন্তু একদম মানে আমি মন থেকে বলতে পারি অরিত্র তোমাকে, যে আমি ওখানে একটুও ওয়েলকাম হইনি, কিন্তু আমার ওই জগৎটা আমাকে ফ্যাসিনেট করে গেছে। এখনও আমি যখন মাঝে মাঝে মানে ওয়ার্ডসওয়ার্থের ভাষায় বলতে হয় যে আমি যখন একা বসি, তখন আমার ওই জগৎটা বারবার ঘুরে ফিরে আসে এবং মনে হয় কবে ওই শান্তির জগৎটার মধ্যে আমি যাব, যেখানে কোনো রকম কোনো রেশারেশি নেই, শুধু আনন্দ রয়েছে, শুধু আলো রয়েছে, শুধু মানে একটা অদ্ভুত বিনাইন পিস সেখানে রেইন করছে। এই জগৎটা আমি নিজে ঘুরে এসেছি, পর্যবেক্ষণ করে এসেছি, এবং আমি ওই জন্য বলি মৃত্যু কিন্তু শেষ না, মৃত্যু শুরু। মৃত্যু ইজ নট দ্য এন্ড, অ্যাকচুয়ালি ওখান থেকে জার্নি স্টার্ট হয়। যার জন্য খাসিয়া ক্ল্যানেদের মধ্যে রয়েছে, মেঘালয়ের খাসিয়া যারা রয়েছে, তারা যখন জন্মায় তখন তারা কাঁদে, ওরা মাতাম করে, আর যখন মারা যায় তখন ওরা সেলিব্রেট করে ঢাক ঢোল পিটিয়ে, কারণ ওরা বিশ্বাস করে যে এই মৃত্যু কিন্তু ওদের জার্নির শুরু হলো। প্রচুর ট্রাইবাল গোষ্ঠী আছে যারা আমাদের থেকে চিন্তাভাবনায় অনেক এগিয়ে। আমরা মৃত্যুটাকে এন্ড মনে করি, ওরা মৃত্যুটাকে শুরু মনে করে। একদমই তাই, মৃত্যু শুরু। এবং আমি সবাইকে নিষেধ করব যে মৃত ব্যক্তিদের সামনে অশ্রুপাত করাটা বোধহয় একেবারেই উচিত না। নিজের মধ্যে শোক গ্যাপ মানে জানানো বা শোকটাকে নিজের মধ্যে রাখাটা অনেক বেশি ভালো দেন হাউ হাউ করে। আমি জানি মানুষের ইমোশন মানুষ কন্ট্রোল করতে পারে না, স্বাভাবিকভাবেই চোখের জলটা চলে আসে, আপনজনকে হারালে চোখের জল আসাটাই স্বাভাবিক। কিন্তু তবুও বলবো, কারণ আত্মার না খুব কষ্ট হয়, কারণ সে তো বলতে চাইছে যে আমি আছি, তোমাদের মাঝখানেই আছি, শুধু আমার ফরম্যাটটা নেই, আমার চেতনাটা এখানেই বিচরণ করছে। ইনফ্যাক্ট কি জানো তো, মানে তুমি যে আজকে যে কথাগুলো বলছো, এই যে মানুষের মৃত্যুর পর যে অশ্রুপাত করতে নেই, এটা আমি প্রায় বছর 2-3 আগে থেকেই আমি জেনে গেছিলাম, ঠিক আছে। আমি ইনফ্যাক্ট বিভিন্ন পডকাস্টে এরকম বলেওছিলাম, যেই কারণে আমাকেও ভীষণ ট্রোলড হতে হয়েছিল যে হ্যাঁ, নিজের কাছের মানুষ চলে গেলে মানুষ কাঁদবে না। অবশ্যই এটা আমি নিজেও ফিল করেছি, কারণ আমার 2024-এর যেদিন অভয়াকাণ্ডটা ঘটে, সেই দিন ভোরবেলায় আমার খুব কাছের একজন মানুষ চলে যান, ঠিক আছে, যে আমার মাসি, মানে আমার মায়ের থেকেও যদি আমি ওকে বেশি ভালোবেসে থাকি, সেই মানুষটা ছিল সে। তো আমি তো আগে থেকেই জানতাম যে হ্যাঁ, মানুষের মৃত্যুতে চোখের জল ফেলতে নেই বা কিছু করতে নেই, বাট যখন আমি আমার চোখের সামনে সেই মানুষটাকে ওই অবস্থায় শুয়ে থাকতে দেখেছি না, আমি সব ভুলে গেছিলাম। ইনফ্যাক্ট তখন আমি যেভাবে কেঁদেছিলাম, বাট যেই মুহূর্তে আমি রিয়েলাইজ করি যে না, আমার এটা করা উচিত হচ্ছে না, আমি নিজেকে স্টপ করিয়ে নিই, ঠিক আছে, হয়তো 10 থেকে 12 মিনিট, বাট ওই টাইমে মানুষের না হয়তো ওই ইমোশনের কন্ট্রোল থাকে না। একদমই তাই, একদমই তাই। এবং আমরা যদি কাঁদি না, তাহলে স্পিরিট বোধহয় কোনোদিনই ক্রস ওভার করে যেতে পারে না। একদম রাইট। স্পিরিটের একটা অ্যাট্রাকশন থেকে যায় যে আরে আমার জন্য এত ফিল করছে, এত হাহাকার করছে, তাহলে আমি থাকি। তাহলে এই ক্রসওভারটা করতে না পারা কিন্তু স্পিরিচুয়াল জার্নিতে কিন্তু একটা বাধা সৃষ্টি করে। তাহলে আমরা যদি ভালোবাসি কাউকে, আমরা যদি কারুকে আপন মনে করি, তাহলে তাকে আমাদের হেল্প করা উচিত ক্রসওভার করে দেওয়ার জন্য। একদম। থ্যাংক ইউ সো মাচ দিদি। টু বি ভেরি অনেস্ট, বহুদিন পর আজকে কোনো একটা পডকাস্ট করার পর আমার নিজের খুব ভালো ফিল হচ্ছে। আমার ভীষণ ভালো লাগলো আজকে তোমার সাথে কথা বলে। আমি এক্সপেক্ট করিনি যে আমার আফটার শুট দিস এপিসোড আমি এতটা ভালো ফিল করব। থ্যাংক ইউ সো মাচ। তোমার সাথে ইন ফিউচারে বসার ইচ্ছা আরও কয়েক গুণ তুমি নিজেই বাড়িয়ে দিয়েছো আজকে। থ্যাংক ইউ সো মাচ, থ্যাংক ইউ সো মাচ। কেমন লাগলো বলো আজকে ফার্স্ট টাইম গল্পওয়ালাতে এসে? আমার খুব ভালো লাগছে। আমি তোমাকে আবারও থ্যাঙ্কস জানাচ্ছি এই প্ল্যাটফর্মটা আমাকে দেওয়ার জন্য, যেখানে আমি এই মিথগুলোকে ভাঙতে পেরেছি, যে উইচক্রাফট নিয়ে, ডেমোনোলজি নিয়ে, ভুডু নিয়ে, এবং মানুষকে কিছুমাত্র হলেও একটু আলো দিতে পেরেছি যে এগুলো অ্যাকচুয়ালি কী, অকাল্টিজম অ্যাকচুয়ালি কী, এবং অকাল্টিজমের মধ্যে থাকলে মানুষের
এই পৃথিবীটা অনেক সুন্দর হয়ে যাবে, সবাইকে নিয়ে, সব পশু প্রাণীদের নিয়ে আমরা খুব সুন্দরভাবে বাঁচতে ইনফ্যাক্ট পারবো। তুমি জানো না, আমার নিজের মধ্যেও না, এই যারা ধরো ডেমোনোলজি করে বা যারা উইচক্রাফট প্র্যাকটিস করে, কেউ কেউ সেটানিজম ফলো করে, ঠিক আছে, তাদেরকে নিয়ে অনেক মিসকনসেপশন তৈরি হয়ে গেছিলো বিভিন্ন ধরনের ভিডিওস দেখে, বিভিন্ন ধরনের স্টেটমেন্ট শুনতে শুনতে, ঠিক আছে। বাট আজকে তুমি আমার অনেক কনফিউশন ক্লিয়ার করেছো, আর আমি সেইভাবেই কিন্তু তোমায় প্রশ্নগুলো করছিলাম, যে প্রশ্নগুলো আমার মনের মধ্যে ছিল। তো অনেক কিছু ক্লিয়ার হয়েছে, ইন ফিউচারে চাইবো আরও অনেক কিছু ক্লিয়ার করতে, একদম। ঠিক আছে। খুব তাড়াতাড়ি আবার তোমার সাথে বসবো, অনেক কিছু জানার আমি আছে। ইন ফিউচার একটা পয়েন্ট ক্লিয়ার করে দেবো যে উইচক্রাফটে আজকাল খুব বলা হচ্ছে যে কেউ নিজেকে হাই প্রিস্টেস বলে ক্লেম করছে, বাট এই হাই প্রিস্টেস হওয়াটা এত সহজ নয়। হাই প্রিস্টেস হওয়ার জন্য তোমাকে এই পঞ্চভূতের যে কোনো একটা ভূতকে কন্ট্রোল নিয়ে আসতেই হবে, আচ্ছা, এবং তবেই তুমি নিজেকে হাই প্রিস্টেস বলে ডিক্লেয়ার করতে পারবে। সেগুলোও আমি তোমার নেক্সট পডকাস্টে অবশ্যই ক্লিয়ার অবশ্যই। করবো। অ্যান্ড থ্যাংক ইউ সো মাচ, কারণ আমি জানি না আজকের এপিসোড কতগুলো মানুষের কাছে পৌঁছবে, কতজন মানুষ দেখবে বা পছন্দ করবে, বাট দিস উইল অলওয়েজ বি এ ফেভারিট এপিসোড অফ মাইন্ড। মানে অসাধারণ you. লাগলো আজকে আমার তোমার সাথে কথা বলে। থ্যাংক ইউ। আমি এক্সপেক্ট করিনি, কারণ তোমার সাথে আমার খুব কমই ফোনে কথা হয়েছে, একদম। খুব কমই কনভারসেশন হয়েছে, কারণ আমি নিজেও কিছু ক্রাইসিসের মধ্যে দিয়ে যাচ্ছিলাম, সেই কারণে আমরা ডিসকাস করে উঠতে পারিনি। তো যাই হোক, ভীষণ ভালো লাগলো আজকে। খুব তাড়াতাড়ি দেখা হচ্ছে, আজকের আড্ডা আমরা এখানে শেষ করছি। তুমি খুব ভালো থাকো, সুস্থ থাকো, যাতে খুব তাড়াতাড়ি আবার আসতে পারো। থ্যাংক ইউ সো মাচ। Golpawala, the real paranormal experience. তো কেমন লাগলো আজকের এপিসোড, কমেন্ট করে জানাতে ভুলবেন না। যদি ভালো লেগে থাকে তাহলে লাইক বাটনটা প্রেস করার সাথে সাথে শেয়ার বাটনও প্রেস করুন। আর যদি গল্পওয়ালা ইউটিউব চ্যানেল আজকে ফার্স্ট টাইম ভিজিট করে থাকেন, তাহলে চ্যানেলটা সাবস্ক্রাইব করার পাশাপাশি স্পটিফাই পডকাস্টটিকেও ফলো করতে ভুলবেন না। ভুলে গেলে চলবে না, গল্পওয়ালা আমার আপনার প্রত্যেকের নিজেদের যৌথ পরিবার। আজকের এপিসোড আমি এখানেই শেষ করছি। আগামী সপ্তাহে আসছি আরও একটা মারাত্মক হরার এক্সপিরিয়েন্স নিয়ে।